আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের যেটা একটা সিদ্ধান্তে আমরা এসেছি সেটা হচ্ছে যে আগামীকাল থেকে তো আমাদের দেশে রোজা ইনশাল্লাহ শুরু হচ্ছে। তো ভাইয়ের ওখানে রোজা শুরু হয়ে গেছে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে 10টার পরিবর্তে এটা 9:30টায় নিয়ে আসা। বিশেষ করে শুক্রবারের জন্য একটা সময় একটু টাইট হয়ে যায়, বিশেষ করে যারা জুম্মা পড়বেন। তো ভাইয়া যদি অনুমতি দেন, আমরা আধা ঘন্টা আগে 9:30 থেকে শুরু করে 12:30 পর্যন্ত আমাদের সেশন, ইনক্লুডিং কোয়ারিজ এন্ড কোশ্চেন অ্যান্সার। ভাইয়া যদি অনুমতি দেন। আমি মোর দ্যান হ্যাপি। আমি আরো আগে শুরু করতে পারলেও হ্যাপি, কারণ আমার অলরেডি এখন দুপুর 3টা। আচ্ছা, তো ওখানে তখন 2:30 আবার আমাদের ডে লাইট সেভিং শুরু হয়ে যাবে, তখন সময়টা আরো বেশি আগায় যাবে। সো আমার পক্ষে 9:30 ইজ ভেরি কনভিনিয়েন্ট। আচ্ছা, ডে লাইট সেভিং শুরু হলে তো 5 ঘন্টা ডিফারেন্স ভাইয়া। না, 4 ঘন্টা ডিফারেন্স হয়ে যাবে এই আজকে রাতের থেকে। আজকে সো রাতে এখন আমাদের হ্যাঁ তখন আমাদের বাজবে হলো 2:30। আচ্ছা, তো এখন 5 ঘন্টা, এখন এখন 5 ঘন্টা, তখন 4 ঘন্টা হবে। তখন 4 ঘন্টা হবে। আর হচ্ছে আপনার আজকে ইফতার কখন? আমাদের আজকে যেহেতু ডেলাইট সেভিংস আছে 5:55-56 এরকম, মানে 5:30টার পরে। 5:30টার পরে। মানে তার মানে তার মানে ডেফিনেটলি হচ্ছে আমাদের এক 12:30 হ্যাঁ 12:30টার দিকে এক্স্যাক্টলি 12:30 12:30টার পরে। তো আমি এক্সপেক্টেড যে 2 আওয়ার্স ফ্রম নাও আই উইল টক, এবং আমি ওই সেশনের কোডগুলো দিব, দেন আমাদের পার্টিসিপেন্টরা দে উইল রান দ্য কোড বাই দেমসেলভস। আচ্ছা, সেটা ভালো। আর হচ্ছে আমরা শেষ করব, উইন্ড আপ করবো ইনশাল্লাহ ইফতারের আগে, এটা আমাদের নিয়ত। আর হচ্ছে থ্যাংক ইউ ফর দ্য এফোর্টস ইউ গিভেন ইয়েস্টারডে স্পেশালি। এটা লং এবং এক্সটেন্সিভ সেশন ছিল। প্রথম দিকে আমার একটু নেটওয়ার্ক ট্রাবল করছিল, তো পরে আমি ছিলাম, পুরো সেশনটাই ছিলাম। তো আমার যেটা হচ্ছে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে আপনি যে ফেসে গেছেন এটা এক্সেলেন্ট, সবকিছু ঠিক আছে। এবং হচ্ছে যদি আমাদের কয়েকজন পার্টিসিপেন্ট কোয়ারি করেছিলেন যে আসলে হচ্ছে ইফ উই ক্যান মেক ইট স্লো, বাট স্টিল যেহেতু আমাদের হচ্ছে বেশ কিছু জিনিস আসলে কভার করতে হবে, তো সেই জন্য আমার কাছে মনে হয় যে আমরা ভালো। হ্যাঁ, আমি আগেও বলেছি যে আমাদের যে কন্টেন্ট, আমি পার্টিসিপেন্টদেরকে এই ক্ষেত্রে সাধুবাদ জানাচ্ছি, যে বিকজ তারা যে এই কারেজটা শো করছে, যে হ্যাঁ, বিকজ যে আমি কালকে যে কন্টেন্টটা, এটা নিয়ারলি ইউনিভার্সিটিতে 3 উইকস মানে আর শেখানো বা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো, মোটামুটি 3 সপ্তাহের একটা কোর্স। বাট আমি ট্রাই টু গিভ এ ক্যাপসুল অ্যান্ড বাইট সাইজ ইনফরমেশন দিয়ে, অল্প কিছু স্যাম্পল দিয়ে মানে ডেলিভার করলাম, সো দ্যাট জাস্ট গেট অ্যান আইডিয়া। হ্যাঁ, সো সেই জন্য আমি আমি অবশ্যই মানে আমার অ্যাপ্রিসিয়েশন থাকবে এই যে পার্টিসিপেন্টদেরকে, যারা হ্যাজ টেকেন দিস চ্যালেঞ্জ অ্যান্ড কারেজ। এন্ড আমি রিয়েলি ইন্সপায়ার করব যে আপনারা ওই রেকর্ডিংটা আবার দেখেন, টেক ইট স্লো। আমার রেকর্ডিংটা হয়তো আমি ফার্স্ট পেসে কথা বলেছি, বা এক্সাম্পল গুলো আমি রিপিটেডলি এক্সাম্পল গুলোকে ক্লারিফাই করার চেষ্টা করেছি, বাট ওই যেহেতু
রেকর্ডেড আছে সেশনটা, ওই রেকর্ডেড সেশন থেকে আপনারা একটু রিভিউ করেন, বিকজ নেক্সট উইকে আমরা আরেকটু ডিপ ডাইভ ইনটু আর এ যাব। তখন তো এই জিনিসগুলো যদি আমাদের একটু ভালো ওরিয়েন্টেশন থাকে, দেন আমরা আরো কমফোর্টেবলি বুঝতে পারবো। বাট অ্যাপার্ট ফ্রম দ্য, আমি তো সব লাইন বাই লাইন এক্সপ্লেন করে দিব কোড, আর রেকর্ডেড থাকছে, সো আশা করি সমস্যা হবে না। আর এটা ইজ নট দ্য এন্ড অফ দ্য লার্নিং, এখানে কিন্তু লার্নিং এর বিগিনিংটা হচ্ছে, আমি জাস্ট শোয়িং দ্য পাথ টু লার্ন। ঠিক আছে, তো সেইটাই, সেই আসপেক্ট থেকে যদি দেখা হয় যে আমরা আজকে এই ক্লাস শেষ করেই এক্সপার্ট হয়ে যাব, আর ইটস নট লাইক দ্যাট। উই নো, ওই সেই নিউটনের নুড়ি কোড়ানোর মতো, যে সমুদ্রের সামনে পৌঁছানোর মতো, যে দেয়ার ইজ এন ওশান অ্যান্ড উই আর জাস্ট ইন ফ্রম দ্য ওশান, নাও উই হ্যাভ জাস্ট লার্ন টু সুইম ইন টু দ্য ওশান। এই হলো আমাদের ফিলসফি। দেন আমাদের নিজেদের ইন্সপিরেশন, নিজেদের সময় ব্যয় করে একটু শিখতে হবে। আর হচ্ছে যে আমি যেটা যেটা আমার নিজের এক্সপেরিয়েন্স, আমাদের তো এটা চতুর্থ ট্রেনিং। প্রথম ৩টা ট্রেনিং এ এনভিও ছিল, সেকেন্ড ট্রেনিং এ এসপিএসএস ছিল, আর হচ্ছে এইবার নতুন এসছে আরজিএস এবং আর। তো আমাদের যারা পটেনশিয়াল পার্টিসিপেন্ট ছিলেন এবং আমরা যাদেরকে পেয়েছি গত কয়েক সপ্তাহ ধরে, ইনক্লুডিং আপনার ফার্স্ট সেশন গতকালে যেটা ছিল, সেটা হচ্ছে যে তারা অনেক এক্সাইটেড ছিলেন যে আর এবং আরজিএস নিয়ে, বিশেষ করে আর নিয়ে। আমি নিজেও অনেক এক্সাইটেড, যেহেতু এই ডোমেনটা মানে আমি আমার আমার ওই আমার যোগ্যতা হচ্ছে আর আপনার স্টুডিও এবং হচ্ছে ইএক্সি ফাইল খুঁজে পাওয়া এবং ইনস্টল করা পর্যন্ত। স্যার আছেন, সাইফুল স্যার আছেন, মুস্তাফিজ ভাই আছেন, বা আরো যারা আছেন, যারা আমাদের পার্টিসিপেন্টদেরকে আমি খাটো করছি না, যে অনেক পার্টিসিপেন্ট আছেন যে আর এর সার্টেন লেভেল পর্যন্ত গেছেন, কিন্তু পার্সোনালি আমি এই জায়গায় আসলে হচ্ছে নিজেও পার্টিসিপেন্ট। তো ইট ওয়াজ এ ভেরি নাইস সেশন, ভেরি কোজি সেশন। আর এটা হচ্ছে জাস্ট অনুরোধ, সেটা হচ্ছে যে আজকের সেশনটা ফার্স্ট পেজ থেকে স্লো পেজ, এটা নিয়ে আমার কোনোই অবজারভেশন নাই। সেটা হচ্ছে যে আমি আসলে ছোটবেলা থেকে ইংরেজিতে খুব দুর্বল। তো আপনি যদি বেয়াদবি না নেন, আপনি যদি আজকে বাংলা ইংরেজি মিশিয়ে আমাদের ক্লাসটা। আচ্ছা, হ্যাঁ, আমিও কালকের কিছু কমেন্ট এবং মুস্তাফের সাথে কমিউনিকেট করে বুঝলাম যে আমাদের পার্টিসিপেন্টদের ইংরেজি তে হয়তো অনেকের বুঝতে সমস্যা হতে পারে, বাট আমার পক্ষে বাংলা, আমি আই উইল ট্রাই মাই বেস্ট, কারণ টেকনিক্যাল সাবজেক্ট গুলো বাংলায় ট্রান্সলেট করে বলাটা একটু কষ্টকর, যেহেতু আমার বাংলার সাথে আসলে এরকম চর্চাও খুব কম, কারণ মোস্টলি জবের ক্ষেত্রে আমাদের বাসায় ছাড়া তো বাংলা বলাই হয় না। তারপরে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে যেখানে জটিল বিষয়গুলো আসবে আমি বাংলায়, ইংলিশে বলার সাথে সাথে বাংলায়ও, কারণ ইংলিশে কামস ন্যাচারালি টু মি, বাট বাংলায় হয়তো গেলে আমাকে একটু ডাবল থিঙ্কিং করে একটু ধীরে সুস্থে বুঝায় বলতে হবে। সো আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, এবং তবে আজকে আমাদের, এখানে হ্যাঁ, এখানে সরি টু ইন্টারাপ্ট, এখানে আমি বলবো হুম, যে যেটা যেটা আসলে ট্রেনিং এর জন্য বেটার স্যুট করে। আমি হুম, হচ্ছে যেহেতু আপনি আপনার জন্য ইংরেজি মাচ মোর কনভিনিয়েন্ট, সো আপনি সেইভাবে বলবেন, যাতে হুম, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে পেসে হচ্ছে গেছেন অ্যাজ এ পার্টিসিপেন্ট, আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ ফার্স্ট, এক্সেলেন্ট, আমার কাছে মনে হয়। তো এটা জাস্ট হচ্ছে অনুরোধ পার্টিসিপেন্টদের পক্ষ থেকে না, এটা আমি হুম, অ্যাজ এ পার্টিসিপেন্ট অনুরোধ করছি, যেটা আসলে হুম, যতটুকু সম্ভব হয়। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি, কারণ আমাদের যেহেতু এক সময় কনসাসনেস আছে। সো থ্যাংক ইউ। আমি আবারও সবাইকে শুভেচ্ছা এবং সালাম দিচ্ছি যে এই দ্বিতীয় দিনের এই সেশনে জয়েন করার জন্য। এবং আমি প্রথমত বলে যে আমি হ্যাটস অফ, যে আপনারা এই আর শেখার মানে আগ্রহ প্রকাশ করেছেন, এবং আর শেখার জন্য প্রথম দিনে যে র্যাপিড সেশন আই হ্যাড রান, সেটা আপনারা আশা করি ইউ কুড গেট সামথিং আউট অফ ইট। সেটাই আমার মানে মানে আমার এক্সপেকটেশন। কারণ প্রোগ্রামিং, আমি ধরে নিচ্ছি যে এটাই প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কনসেপচুয়ালি বুঝতে একটু কষ্ট হতে পারে। সেজন্য আমি খুব বেসিক হাউ এ কম্পিউটার প্রোগ্রাম রানস, কিভাবে সফটওয়্যার গুলো কোন লেয়ারে কাজ করে, এবং কিভাবে ইট কম্পাইলস টু জিরোস অ্যান্ড ওয়ানস, বিকজ আমরা ছোটবেলা থেকে শুনেছি কম্পিউটার মানেই হলো 0 আর 1, কিন্তু আমরা তো দেখি ইংরেজি লাইক ল্যাঙ্গুয়েজে একটা প্রোগ্রাম লিখছি, হাউ ইট ট্রান্সলেটস টু জিরোস অ্যান্ড 1। তো সেক্ষেত্রে আমরা কম্পাইলার, ইন্টারপ্রেটার, এই জিনিস, অ্যাসেম্বলার, এই প্রোগ্রামগুলোর কথা বললাম।
যেগুলো আসলে এই আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে দেয় জিরোজ অ্যান্ড ওয়ান্সে। আর এরপরে আর যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, আর এর নিজস্ব কিছু স্টাইল, সিনট্যাক্স এবং গ্রামার, ভোকাবুলারি আছে লাইক এনি আদার ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা যদি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি আর অ্যারাবিক শিখতে চাই, আমরা অ্যারাবিকের কিছু ভোকাবুলারি শিখি, অ্যারাবিকের গ্রামার শিখি, অ্যারাবিকের একটা সেন্টেন্সের প্যাটার্ন শিখি। ঠিক সেরকম ভাবে কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য গ্রামার আছে, তাদের ভোকাবুলারি আছে, তাদের নিজস্ব কিছু স্টাইল আছে। তো আর এর সেই স্টাইল এবং সিনট্যাক্স এবং কিছু কিওয়ার্ড আমরা গতকালকে দেখে কিছু প্রোগ্রাম আমরা শিখেছি। এবং যেহেতু প্রোগ্রাম ইজ নাথিং বাট অ্যাকচুয়ালি ভেরিয়েবলস, তার মানে হলো আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে কিছু ডাটা দিচ্ছি কম্পিউটারে। সেই ডাটাগুলোকে নিয়ে, সে ডাটা হতে পারে নিউমেরিক ডাটা, ইন্টিজার ডাটা, আমাদের ক্যারেক্টার হতে পারে, টেক্সট ডাটা, এনি ফর্মেট ডাটাগুলোকে আমরা একটা কন্টেনারে স্টোর করি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরিয়েবল। এবং আর ইজ ভেরি ফ্রেন্ডলি, যে আমাদেরকে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আগে ভেরিয়েবলকে আগে ডিক্লেয়ার করতে হয় না। যাদের হয়তো একটু প্রোগ্রামিং এর কোনো এক্সপিরিয়েন্স থাকে লাইক সি, সি প্লাস প্লাস বা এনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে ভেরিয়েবলগুলোকে তো আগে ডিক্লেয়ার করা লাগে, দেন অ্যাসাইন করা লাগে। বাট আর এর ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি, যে হোয়েন উই নিড এ ভেরিয়েবল উই ক্যান ডিক্লেয়ার ইট অ্যান্ড উই ক্যান গিভ ভ্যালু টু দ্যাট। অ্যান্ড এই ভেরিয়েবল ইজ নাথিং বাট একটা মেমোরির বা র্যামের একটা লোকেশন। সেখানে হতে পারে একটা সিঙ্গেল লোকেশন, একটা গ্রুপ অফ লোকেশন। সেই ভিত্তিতে আমাদের অ্যারে, লিস্ট, এই ম্যাট্রিক্স, ডাটা ফ্রেম, এগুলো আমরা ডিফারেন্ট ডাটা টাইপস আমরা গতকাল দেখলাম, যে এটা বেসিক্যালি নাথিং বাট কন্টেনার অফ ইনফরমেশন, ডাটা. So what is it actually? Data and information আমি interchangeably বলছি, but there is a subtle difference between data and information. Data is just a value, okay? But when we interpret data with some meaning, that is information. For example, if I say 178.5, it just give a value, but আমি যখন বলবো যে এই 178.5 আমার height in centimeter, then it becomes information. So this is a difference between data and information. So আমরা অনেক সময় বলি যে আমরা অনেক ডাটা রিচ বাট ইনফরমেশন পুয়ার। এটার মানে কি? এটার মানে হলো আমাদের অনেক ডাটা আছে, বাট আমরা জানি না হাউ টু ইন্টারপ্রেট ইট, হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন বা হোয়াট এটা দ্বারা আসলে কি মিন করছে। তো আমাদের এই কোর্সের আমরা যত এই যে যাই করি না কেন, যে এনভিভো বা আর বা যে কোনো অ্যানালিটিক্স প্যাকেজ বা যে কোনো কম্পিউটার প্রোগ্রাম আমরা ব্যবহার করি না কেন, আমাদের উদ্দেশ্য একটাই, যে আমাদের ডাটাগুলোকে আমরা বুঝতে পেরে উইল মেক ইট টার্ন ইনটু এন ইনফরমেশন, সো দ্যাট উই ক্যান ইন্টারপ্রেট বেটার, উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস ডাটা ফর। তো সেই কনসেপ্ট থেকে আমরা আজকে লেটস সি, আমাদের গতকাল সেশন ওই বেসিক আর অ্যাজ এ ফান্ডামেন্টাল, আর ফান্ডামেন্টালস বা আর অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা গতকাল শিখলাম। বাট দ্যাট ইজ নট দি এন্ড, দ্যাট ইজ দ্য বিগিনিং অ্যাকচুয়ালি। তো সেখান থেকে আমরা আরো শিখবো ইনশাল্লাহ, যে এই প্রোগ্রামিং আর এর সিনট্যাক্স যেহেতু আমরা এখন একটু একটু বুঝতে পারছি, শিখতে পারছি, তো আমরা বেস্ট উপায় হবে যে আরো স্যাম্পল কোড দেখা। সো দ্যার ইজ গুগল, দ্যার ইজ ইউডেমি, দ্যার আর মেনি চ্যানেলস, জাস্ট এবং ইউটিউব ভিডিও আছে অনেক, যে বেসিক আর টিউটোরিয়াল আমি যেরকম ভাবে বললাম সেরকম ভাবে ভেরিয়েবল ডিক্লারেশন থেকে শুরু করে এনিথিং আর এভরিথিং, ছোট ছোট ক্লিপ আছে, ইউ ক্যান লার্ন as a programming language. তো আজকের আমাদের অবজেক্টিভ, যেহেতু আমাদের একটা we have a big mountain to cross, we are trying to get some kind of hands on R. So আজকে আমরা দেখব how to do some statistical analysis using R. So আজকের সেশনটা একটু ম্যাথ হেভি, বিকজ আমরা will brush up our statistical knowledge. Okay, so people, those have already some good statistical people, I can see if they have done PhD, they probably know what is the statistics and how to analyze data. But আমি খুব বেসিক থেকে শুরু করব স্ট্যাটিস্টিক্স এর। স্ট্যাটিস্টিক্সে আসলে দুইটা রিলিজিয়ান আছে, যে দুইটা ধর্ম, অর্থাৎ দুই ধরনের স্ট্যাটিস্টিক্স আছে। একটা হলো ফ্রিকোয়েন্টিস্ট আর একটা হলো বেইজিয়ান স্ট্যাটিস্টিক্স। সো আমরা মোস্টলি বাংলাদেশ বা মোটামুটি আমরা যখন এডুকেশন এসে থাকি, মোস্টলি আমরা ফ্রিকোয়েন্টিস্ট স্ট্যাটিস্টিক্সে বিশ্বাস করি। বাট বেইজিয়ান স্ট্যাটিস্টিক্স ইজ মোর প্রমিজিং স্ট্যাটিস্টিক্স, বাট যেটা আসলে মোর প্র্যাকটিক্যাল ইন মাই ওপিনিয়ন। বাট আমরা আজকে টুডে ফ্রিকোয়েন্টিস্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করব বা কথা বলবো। বাট Bayesian statistics is more like machine learning, more inference related. But just fundamentally, আমি প্রথমেই বলি যে what is the difference between the frequentist and Bayesian?
এক্সাম্পল এভাবে দিতে পারি যে ফান্ডামেন্টালি যে ফ্রিকোয়েন্টিস্ট হলো আমরা জানি যে কতগুলো ইভেন্ট পজিটিভ ঘটে গেছে এবং টোটাল কতগুলো ইভেন্ট আমার আছে এর ভিত্তিতে ডিভিশন করা, অর্থাৎ ডিনোমিনেটর হলো টোটাল নাম্বার অফ ইভেন্টস আর নমিনেটর হলো যে আমার টোটাল পজিটিভ আউটকাম। সো একটা ছক্কা যদি মারা হয় বা সরি একটা ডাইস যদি রোল করা হয়, ডাইসের কয়টা ফেস? 6টা। যে কোনো একটা ফেস আসার সম্ভাবনা কত? 1/6। যেহেতু টোটাল নাম্বার অফ ইভেন্টস হলো 6 আর যে কোনো একটা ইভেন্ট আমরা এক্সপেক্ট করতেছি সেটা হলো 1, সে যে কোনো 1/6। সো একটা পজিটিভ আউটকাম ইজ 1/6। সো এটাই হলো ফ্রিকোয়েন্টিস্ট। বাট বেইজিয়ান স্ট্যাটিস্টিক্স এর মোর লাইক বিলিফ সিস্টেম, একটা প্রায়র বিলিফ থাকে। সে আমি যদি বলি যে আমার মনে হয় একটা এক্সাম্পল দিই, শেখপাড়ায় একটা হয়তো বাসা ভাড়া নিলে আমার চুরি হওয়ার সম্ভাবনা বেশি, বিকজ আমি মনে করি ওইখানে অনেক খুন রাহাজানি বা চুরির ঘটনা বেশি হয় দেখে আমার ধারণা আছে যে ওইখানে বাসা নিলে আমার চুরি হবে। সো দ্যাট ইজ মাই প্রায়র বিলিফ। বাট হোয়েন আই উইল বি লিভিং ইন শেখপাড়া বা পার্টিকুলার এরিয়াতে, আমি অ্যাজ আই টাইম গো মাই বিলিফ সিস্টেম উইল ইমপ্রুভ। সেফ না, আমি তো দেখি না এখানে এত চুরি হয়। সো আমার যে প্রায়র বিলিফটাকে কন্টিনিউয়াসলি আই এম আপডেটিং উইথ মাই এক্সপিরিয়েন্স, মোর এভিডেন্স। এই ভিত্তিতে আমার বেইজিয়ান বিলিফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে প্রবাবিলিটিও এইভাবে ড্রাইভ ইন হয়। সো এই 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 পার্সপেক্টিভ থেকে যে প্রবাবিলিটিটা ক্যালকুলেট করা হয় সেটাকে বলা হয় বেইজিয়ান স্ট্যাটিস্টিক্স বা বায়াস থিওরেম। সো আমরা দিস আর দ্য টু ডিফারেন্ট অ্যাকচুয়ালি নর্ম ইন স্ট্যাটিস্টিক্স, বাট আমরা আজকে যে স্ট্যাটিস্টিক্সটা দেখবো সেটা হলো মোর লাইক ফ্রিকোয়েন্টিস্ট স্ট্যাটিস্টিক্স। ওকে, বাট স্ট্যাটিস্টিক্স এর দুইটা ধর্ম, একটা বললাম ফ্রিকোয়েন্টিস্ট যেটা হলো সংখ্যাতাত্ত্বিক, আর একটা হলো বাইজিয়ান বিশ্বাস বিশ্বাসতাত্ত্বিক বা আমার প্রায়র বিলিফ থেকে প্রায় পূর্ব ধারণা সম্পর্কিত যে তথ্যগুলো থাকবে তার ভিত্তিতে আমাদের যে ধারণা বা তার ভিত্তিতে আমাদের যে সম্ভাবনা। ওকে, এখন আমরা দেখি বেসিক্যালি আমাদের ডাটা নিয়ে যখন আমরা কাজ করতে হবে, ইউ হ্যাভ টু নো আওয়ার characteristics of the data. What are the different data types we have in our hand? And data is nothing but variable, right? From our computer programming point of view, আমরা ডাটাকে বলবো variable, কারণ it could be anything. So variable is a container of data. So আমরা দেখতে পারি যে ভেরিয়েবল দুই ধরনের হতে পারে, ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল অথবা নিউমেরিক্যাল ভেরিয়েবল, অর্থাৎ কোয়ালিটেটিভ হতে পারে অথবা কোয়ান্টিটেটিভ হতে পারে, যেটা আপনারা সবাই জানেন। ক্যাটেগরিক্যাল ডাটার মধ্যে আবার দুই রকম হতে পারে, একটা হলো অর্ডার্ড, একটা আনঅর্ডার্ড, বাট একটা নমিনাল আর একটা অর্ডিনাল। সো এক্সাম্পল দিই, নমিনাল হলো যেমন ব্লাড গ্রুপ এ বি ও, দ্যার ইজ নো সিকোয়েন্স, মানে কোনো ধরনের কোনো অর্ডার নাই, ও আগে আসতে পারে, এ আগে আসতে পারে, বি আসতে পারে, কারণ এটা দেয়ার ইজ নো প্রিসিডেন্স, কে কার আগে যাবে এরকম কোনো প্রিসিডেন্স নাই, কিন্তু ক্যাটেগরিক্যাল ডাটা। But ordinal data, there is a kind of a hierarchy, there is a kind of a urgency, of a kind of a sortingness. For example, strongly agree to strongly disagree. এটা যদি আমাদের একটা স্কেল থাকে, আমরা বলি একটা লিকার্ট স্কেল, সেই লিকার্ট স্কেলে যে আমরা যদি র্যাঙ্কিং করতে বলি 1 থেকে 5, so there is a kind of a order, okay, but it's still categorical data, but we have a like a small to bigger বা bigger to smaller sense, অর্থাৎ একটা অর্ডার সেন্স আছে। সেটাই হলো আমাদেরকে, সেটা এক ধরনের কোয়ালিটেটিভ বাট ক্যাটেগরিক্যাল ডাটা। নেক্সট হলো নিউমেরিক্যাল সাইড অফ দিক থেকে দেখি, নিউমেরিক্যাল সাইডে হলো ডাটা ইজ অল অ্যাবাউট নাম্বার। সো এখানে আর কোনো মানে লেভেল বা নন নিউমেরিক্যাল কোনো স্থান নাই, আমরা যা দেখবো সেটা হলো সব নাম্বারের ভিত্তিতে। ইট কুড বি হোল নাম্বার, ইট কুড বি লাইক এ ফ্র্যাকশনাল নাম্বার, ইট কুড বি ইমাজিনারি নাম্বার, ইট কুড বি like any number, okay, so integer, float, or it could be imaginary number. But there are two types of number. যদি আমরা দেখি, একটা হলো ডিসক্রিট নাম্বার, যে একটা নাম্বার অফ সিক ডেজ, আমি কতদিন আমার জবের ক্ষেত্রে হয়তো এই বছরে কতদিন সিক লিভ নিলাম, তার আগের বছরে কত সিক নিলাম, একটা ইটস এ নাম্বার when I think it from my own point of view, that's a one particular number of an event, okay. But যদি আমি একটা ক্লাসের সবার যদি ওয়েট করতে পারি, ওয়েট লিখতে থাকি, যে there are 50 students in the class, তো প্রত্যেকের ওয়েট যদি আমি যদি এক্সেল ফাইলে বা কোনো জায়গায় লিখি, দেখা যাবে যে there is a kind of a continuity of this number, starting from there is with a certain gap, certain interval, I come to a certain point, right? So there is a continual number, but there is a big debate between discrete and continuous. So some discrete number could be think as a continuous because it's part of a number, it's part of a series, right? So anyway, সেই ডিবেটে আমরা যাচ্ছি না, আমরা নিউমেরিক্যাল ডাটা
দুই ধরনের, যেটা কোয়ান্টিটেটিভ ডেটা, আমরা কখনো বলি একে ডিসক্রিট ডেটা, কখনো বলি কন্টিনিউয়াস ডেটা, বাট ইন এসেন্স দিজ আর অল নিউমেরিক্যাল ডেটা। And আমরা গতকালকে দেখলাম যে from categorical data we can convert that to numerical data by factor. আর সামটাইম আমরা আবার ক্যাটাগরিক্যাল নিউমেরিক্যাল ডেটাকে আবার ক্যাটাগরিক্যাল ডেটাতেও ট্রান্সফর্ম করতে পারি। ফর এক্সাম্পল আমরা রেঞ্জে নিয়ে যেতে পারি, সে মনে করি যে ফ্রম দিস রেঞ্জ টু দিস রেঞ্জ উই সে ক্যাটাগরি এ, দিস রেঞ্জ টু দিস রেঞ্জ ইজ ক্যাটাগরি বি। সো দ্যাট ইজ দ্য ওয়ে উই ক্যান ট্রান্সফর্ম এ নিউমেরিক্যাল ডেটা টু ক্যাটাগরিক্যাল ডেটা। হ্যাঁ, ওকে। আর এছাড়া আরো ডিরাইভড ফর্ম আছে ডাটার। ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান্ট টু মেক এ পার্সেন্টেজ ভ্যালু অর রেশিও উইচ ইজ দ্য ডিভিশন অফ টু, অথবা রেট, বিভিন্ন স্কোর, so that falls into the numerical category, but that's a kind of a derived form of data. Now briefly statistical measures, some of the মানে আমি জাস্ট ব্রাশ আপের জন্য, what is mean? Mean is মানে বাংলায় বলবো গড়। গড় হলো সাম অফ দ্য টার্মস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ টার্মস। সো আমার যদি একটা সিরিজ অফ নাম্বার থাকে, তার গড় কত, টোটাল তার যোগফল বাই ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য লিস্ট। টোটাল কত নাম্বার, কয়টা এলিমেন্ট আছে আমার লিস্টে। Median is actually the if we sort the things from small to big, like a small to bigger or bigger to small, whatever, just in the middle, যে মিডিলে যে নাম্বারটা থাকবে সেটাই হলো আমার মিডিয়ান, অর্থাৎ মধ্যক। বাংলায় বলা হবে মধ্যক, যেটা হলো সর্টিং করার পরে আমাদের নাম্বারের একদম মাঝখানে যে নাম্বার থাকবে, যদি দুইটা নাম্বার ইকুয়ালি দি সেম নাম্বার থাকে, সে 12 এবং 13, সে দিস ইজ অ্যাকচুয়ালি দি সেম নাম্বার comes together, then we have to take both of them and an average will be the median. মোড হলো যেটা হলো সর্বোচ্চ সংখ্যক, যেটা অর্থাৎ প্রচুরক, যেটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। বাট এক্সেপশনালি যদি আমাদের এই সিকোয়েন্স বা ডাটাটা এরকম থাকে, সেই জন্য আমি স্পেসিফিক্যালি এখানে মোডের হিসাবটা এখানে উল্লেখ করলাম, যেটা হলো যদি আমাদের নাম্বারটা যদি এক্সপ্লিসিটলি বলা না থাকে, যে একটা মার্কেট ডিস্ট্রিবিউশন দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এই মার্ক রেঞ্জে 10 থেকে 20 এই রেঞ্জে মার্ক পাইছে হলো 5 জন। এর মধ্যে হতে পারে কেউ 11, কেউ পাইলো 15, হোয়াটএভার, বাট রেঞ্জ 10 to 20 ইজ 5। সো এখানে আমরা এক্সপ্লিসিটলি বলতে পারছি না কয়জন 11 বা কয়জন 15, বাট আমরা একটা রেঞ্জের মাধ্যমে এনক্যাপসুলেট করে রাখলাম এবং বলছি যে দিস আর দ্য রেঞ্জ অফ দিস নাম্বার। এই ক্ষেত্রে আমরা মোডটা কিভাবে বের করব, সেটা ফর্মুলা হলো যে এইটা হলো ফর্মুলা, বাট আই এম ডিকোডিং দ্য ফর্মুলা হিয়ার। 20 ইজ দি the lower limit of the mod class. So what is the mod? এখানে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক কোনটা আছে, সেটা হলো 12। 12 এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। সো 12 হলো কোন গ্রুপের, 20 to 30। এর লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হলো 20। So that is the 20, is the L for lower limit of the 20. Then 12 is the number in the mod class. So 12 is that number of the mod class, 12. Minus 5 is the that is frequency of the mod class. F0 is the frequency of the prior to the mod class, which is 5. So এই mod ক্লাসের আগের সব মানে পূর্ববর্তী যে ক্লাসটা আছে তার নাম্বার কত, সেটা হলো 5। এরপরে 2 হলো তার পরের নাম্বারটা, so 8. So that is the way we get 12 and 8. And when we put this thing together, H is the difference between this the series. So 10 থেকে 20 ডিফারেন্স কত, 10। 20 থেকে 30 ডিফারেন্স কত, 10। So that is the difference, which is the H. So এইটা হলো, then that is the formula of mod. And variance হলো যে difference. Okay, we got the sum, we got the average. So প্রত্যেকটা নাম্বারের থেকে তাদের অ্যাভারেজের বিয়োগফলের স্কোয়ার, ডিভিশন বাই টোটাল নাম্বার অফ স্যাম্পলস মাইনাস 1। অ্যান্ড অ্যাকচুয়ালি কখনো কখনো n, কখনো কখনো n-1। যেটা যদি পপুলেশন হয় তখন এটা হবে n, আর যদি এটা স্যাম্পল হয় তখন হবে n-1। বাট হোয়াট ইজ পপুলেশন, হোয়াট ইজ স্যাম্পল, আই উইল এক্সপ্লেন লেটার। বাট সিন্স ইট অ্যাকচুয়ালি আমরা সবসময় ভেরিয়েন্স হিসাব করি একটা স্যাম্পলের, সেই ক্ষেত্রে ইজ মোস্টলি n-1। অর্থাৎ টোটাল স্যাম্পল সংখ্যা থেকে প্রত্যেকটা স্যাম্পল থেকে তাদের গড় বিয়োগ করার স্কোয়ারের রুট, সরি স্কোয়ারের যোগফল, অর্থাৎ প্রত্যেকটা মানে ডিফারেন্সের স্কোয়ারের যোগফল ডিভাইডেড বাই নাম্বার অফ স্যাম্পলস মাইনাস 1। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এইটার স্কোয়ার রুট। স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স হলো দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর
আরেকটা a good statistical measure is actually percentile, and percentile can be thinking about the quartile, which is if we like lay our data, আমরা যদি আমাদের ডাটাকে সর্ট করে রাখি from small to big or big to small, and then we try to say আমি যদি 100 ভাগ করি ডাটাটাকে, প্রথম 100 মানে like first percent, দেন সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট, লাইক এই দিবে 100তম পার্সেন্টেজে যতটুকু ভ্যালুটা পড়ে সেটাই হলো পার্সেন্টাইল। তো আমরা যদি 50% দেখি, সেটা হলো আমাদের একদম যেটা হবে হলো আমাদের মানে মাঝখানেরটা, ঠিক আছে? যদি 50% অফ ডাটা যদি বলি, সেটা আমাদের অ্যাভারেজের কাছাকাছি, মানে অ্যাভারেজ আমাদের মিডিয়ান। ওকে, আর আমরা যদি ডাটাটাকে 4 ভাগ করি, সেটাকে হবে কোয়ান্টাইল। দ্য ফার্স্ট পার্ট, কোয়ান্টাইলের ফার্স্ট অংশ হবে ফার্স্ট কোয়ার্টাইল, হুইচ ইজ অ্যাকচুয়ালি 25th পার্সেন্টাইল, বিকজ আমরা যদি ডাটাটাকে 100 ভাগ করি, তাহলে 25 ভাগ হবে হলো তার এক কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, আর থার্ড কোয়ার্টাইল হবে হলো 7th percentile. So these are the different way we can cut the data into different range. Okay, and these are the measures we usually do in statistics. Now, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, যদিও এখানে অনেক ইকুয়েশন অনেক কিছু দেখা যাচ্ছে, বাট আই উইল ট্রাই টু মেক ইট সিম্পল। এটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশন। In statistics, we always try to get a distribution which is normal. What is a normal distribution? Normal distribution অনেক সিনোনিম আছে, কেউ বলে Gaussian distribution, কেউ বলে bell curve. So এটা, what does that mean? Common sense wise, এটা একটা সেন্ট্রাল লিমিট থিওরি। সো আমরা যদি অনেক ডাটা কালেক্ট করি, ফর এক্সাম্পল এই যে খুলনা ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদের যাদের যদি বয়স কত, এক্স্যাক্টলি এখন কারেন্ট বয়স কত, এটা যদি হিসাব করা হয় এবং এটা দেখা যদি এরপরে রাখা হয়, এর একটা গড় হিসাব যদি করা হয়, যে এভারেজ একটা বয়স পাওয়া গেল, সে দেখা যাবে যে এভারেজ বয়স হলো সে 27। এখন এই 27 হলো গড়, হুইচ ইজ এ মিউ। ওকে, এবং এরপরের যত স্যাম্পল আছে, যে স্যাম্পল গুলো আসলে 27-এ কেউ ডানে যাবে, কেউ বামে যাবে, এবং অধিকাংশ, এবং ইন্টারেস্টিং যদি আমরা প্লট করি যে প্রত্যেকটা স্টুডেন্টের বয়স কত, তার থেকে যদি প্লট করি, দেখা যাবে যে অধিকাংশের কনসেন্ট্রেশন থাকবে এই গড়ের কাছাকাছি। হ্যাঁ, যেটাই হলো এই এবং যেহেতু অন্য নাম্বারগুলো এই গড়ের কেউ ডানে যাবে, কেউ বামে যাবে, কেউ হয়তো একদম অনেকে হয়তো 24 বছর আছে, কেউ হয়তো 26 বছর আছে, যেহেতু গড় 27 বছর, কেউ হয়তো 28, 29, 30, বা খুব বেশি 35 থাকবে না, গড়ের কাছাকাছি স্টুডেন্ট সংখ্যাই হলো বেশি থাকবে, এর কাছাকাছি। তো এইটাই হলো সেন্ট্রাল টেন্ডেন্সি, যে আমাদের একটা পপুলেশনের ওভারঅল ডাটাগুলো এই গড়ের কাছাকাছি থাকার একটা টেন্ডেন্সি দেখা যায়, এবং সেইটা টেন্ডেন্সি ভিত্তিতে আমরা যদি প্লট করি, দেখা যাবে যে এই মিউ, হুইচ ইজ দ্য গড় বা আমাদের যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজের থেকে কিছু ডানে বামে থাকবে, এবং কিছু ডানে বামে থাকাটার এই যে মেজারটা, সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে দূরে থাকা, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে দূরে থাকা, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে দূরে থাকা, এই সিগমাটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো মিউর সাথে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডাটা প্লাস এবং মাইনাস করলে দেখা যাবে যে এখানে হলো 68% ডাটা থাকতেছে। আমরা যদি 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে চলে যাই, দেখা যাবে যে আমাদের 90%, 95% ডাটা ফলস উইদিন দিস ক্যাটাগরি। আর আমরা যদি 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যাই, অর্থাৎ মোস্ট অফ আওয়ার ডাটা, 99% অফ আওয়ার ডাটা উইল ফল উইদিন দিস ক্যাটাগরি। এটাই হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যাখ্যা। তো নর্মাল ডিস্ট্রিবিউশন, আমরা যদি একটা আমাদের কোনো সিরিজ অফ ডাটা থাকে, if we know the population statistics, which is the measure, which is our two things, গড় এবং তাদের নর্মাল দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটার ভিত্তিতে আমরা যদি প্লট করি, দেখা যাবে যে মোস্টলি উইল গেট এ নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা একটা বেল কার্ভের মতো দেখা যাবে। হ্যাঁ, এবং এটার ক্যারেক্টারিস্টিক্স হলো এবং এটা স্ট্যাটিস্টিক্যালি একটা স্টাডি থেকে বের হয়ে আসছে। আমাদের রিয়েল লাইফের অনেক কিছুই এই নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে মেলে, যেমন এই যে আমি যেমন যে স্টুডেন্টের হাইটের কথা বললাম, ইভেন দেখা যাবে যে যদি এভারেজ রেইনফল, মানে আমাদের ওয়ার্ল্ডের রেইনফলের কথা যদি চিন্তা করি, দেখা যাবে একটা জায়গাতে রেইনফল হচ্ছে আর একটু টেইল এন্ডে চলে যাচ্ছে। এই গড়ের পরিমাপের ভিত্তিতে এই কার্ভটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। হয়তো হাইয়েস্ট পিক যদি অনেক বেশি ডাটা যদি খুব গড়ের কাছাকাছি থাকে, তাহলে এটা হয়ে যাবে খুব শার্প। আবার দেখা যায় না, গড়ের কাছাকাছি ডাটা আসলে খুব বেশি নাই, তাহলে এটা তো অত বেশি ফ্ল্যাট হয়ে যাবে, ঠিক আছে? বাট ইন এনি ফর্ম ইট উইল বি লুকিং লাইক এ বেল শার্প।
But depending on our standard deviation and the distribution of the data related to the standard deviation, আমাদের এই কার্ভটা ফ্ল্যাটেন হবে নাকি লাইক সরু মানে স্পাইক হবে সেটা নির্ভর করবে। এবং এই কার্ভটা ইজ নাথিং বাট টেলিং আস এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভ বলে একটা কনসেপ্ট আছে, যে আমরা যদি হিসাব করতে চাই আমাদের ডাটা পয়েন্টটা এই রেঞ্জ থেকে এই রেঞ্জে থাকার মধ্যে প্রবাবিলিটি কত, সেটা হবে এই এরিয়ার ইন্টিগ্রেশন। আমরা যে ছোটবেলায় ইন্টিগ্রেশন করছি, যে ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশনটা আসলে এখানে, যে এইখানে যে এটা একটা ফাংশন, এই যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এই ডেন্সিটি ফাংশনের ভ্যালুটা এখানে স্টার্ট, এটা এন্ড, এই ভ্যালুর মধ্যে যদি আমরা ইন্টিগ্রেট করি যে এরিয়াটা পাই, ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট দ্য এরিয়া অফ এ গিভেন like area of a starting and ending limited. এই এরিয়াটাই হলো আমাদের প্রবাবিলিটি, বিকজ এটা একটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। হ্যাঁ, তো এই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের যদি আমরা এরিয়াটা পাই, সেটাই হবে আমাদের প্রবাবিলিটি। অর্থাৎ ফ্রিকোয়েন্টিস্টিক পয়েন্ট অফ ভিউতে যেহেতু আমরা সমস্ত কিছু প্লট করতেছি, তার মানে একটা পার্টিকুলার ডাটা পয়েন্ট টু ফল উইদিন দিস রিজনের প্রবাবিলিটি হবে, the probability will be the area of these things, and that area could be calculated using this formula. সো আমরা এরকম দেখবো আর এর ক্ষেত্রে আরে কিছু এক্সপ্লেনেশন করে যে আমরা কিভাবে একটা এই ডিস্ট্রিবিউশন চেক নিতে পারি, দেখতে পারি, এবং সেই ডিস্ট্রিবিউশন থেকে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, সো আমাদের স্ট্রেট অ্যাওয়ে আর এ ফর্মুলা রাখা আছে, উই উইল ইউজ দ্যাট ফর্মুলা। সেই ফর্মুলা দিয়ে আমরা এই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের থেকে আমরা প্রবাবিলিটিটা ক্যালকুলেট করব। আচ্ছা, এই নর্মাল ডিস্ট্রিবিউশনের অ্যাডভান্টেজ হলো যে আমরা, এটা হলো অ্যাজাম্পশন যে আমরা সবসময় তো ডাটা আমাদের নর্মাল নাও থাকতে পারে। অর্থাৎ আমরা ডাটা প্লট করার পরে দেখা যাচ্ছে যে ডাটাটা আসলে বেল শেপ হচ্ছে না, ডাটাটা দেখা যাচ্ছে যে এক্সপোনেনশিয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বা ডাটাটা দেখা যাচ্ছে রিভার্স চলে যাচ্ছে, ডাউনওয়ার্ডস, ইটস নট লাইক এ বেল শেপ। যদি বেল শেপ না হয় তাহলে আমাদের অনেক স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশন গুলো এরোনাস হয়ে যাবে। আমরা ওই অ্যাজাম্পশনটা অনেক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা উই অ্যাজিউম দ্য ডাটা ইজ নর্মাল। হাউ অ্যাবাউট যদি ডাটা যদি নর্মাল না থাকে, অর্থাৎ অ্যাবনর্মাল হয় ইন দিস কেস, তাহলে আমরা কি করতে পারি? উই ট্রাই টু মেক ইট নর্মাল, রাইট? সো সেই ট্রাই টু মেক ইট নর্মালের জন্য দেয়ার আর ওয়েজ উই ডু টু মেক ইট নর্মাল, সেটাকে বলা হয় ট্রান্সফরমেশনস। There are many ways we can transform it. Okay, so why we transform? I just mentioned যে ডাটা যদি নর্মাল না থাকে, then we apply some mathematical formula to make it normal and see whether after this transformation data is normal. তাহলে কি ডাটাটাকে যদি আমরা স্কোয়ার রুট করি, কখনো যে z ইকুয়ালস যে স্কোয়ার রুট ফাংশন দিয়ে স্কোয়ার রুট করতে পারি, বা রেসিপ্রোকাল করে দেখতে পারি, বা স্কোয়ার বা লাইক স্কোয়ার করতে পারি, বা লগারিদমিক স্কেল নিতে পারি যদি ডাটাটা যদি খুব বড় হয়ে যায়। হয়তো দেখা যাবে যে হাই ফ্রিকোয়েন্সি মানে এরকম স্পাইক ডাটাকে লগারিদম হলে তখন দেখা যাবে যেটা মোর লাইক নর্মাল চলে আসে। বা আমরা লজিস্টিক রিগ্রেশন লজিস্টিক ফাংশন ব্যবহার করতে পারি, লজিস্টিক একটা ফাংশন দিয়ে আমরা উই ট্রাই টু মেক ইট নর্মাল। সো দিজ আর দ্য ডিফারেন্ট ওয়েজ উই অ্যাপ্লাই অ্যানাদার লাইক ফর্মুলা উইথ এ ভেরিয়েবল, দ্যাট ইজ দ্য ওয়াই ভেরিয়েবল। যে ভেরিয়েবলটাকে আমরা নর্মাল করার চেষ্টা করছি, সেই ভ্যালুটাকে ট্রান্সফর্ম করে নিচ্ছি আর একটা নতুন ভেরিয়েবলে। এরপরে অ্যাজিউমিং দ্যাট জেড ইজ বিকামিং নর্মাল, দেন আমাদের নর্মাল স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন গুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো, বিকজ ডাটা নর্মালিটি ইজ এ প্রিকন্ডিশন or an assumption for many statistics. Okay, many statistical tests, I will see that. And এটা হলো আমাদের and then how we can check them. Yeah, give an example to normalize the data? sorry, say that again. Can you give an example to normalize the data? হ্যাঁ, I will show that. আমাদের ওখানে আমাদের এক্সাম্পলে যখন আমরা কোডে যাব, then I will show that. Okay. Okay, just theoretically I'm making you aware that this is the way. Okay, so যখন আমি ওই শো করতে যাব তখন, so you don't come out of a sky what is normal and what is the why we are doing transformations. Okay, so that's why just a theoretical understanding, like there are ways we apply some formula to make it normal. Okay, এখন হ্যাঁ স্যার, আমরা যে ডাটা নরমালাইজ করব স্যার, আর কি কোনটা আমাদের জন্য সুইটেবল হবে স্যার, সেটা বোঝার কি কোনো উপায় আছে স্যার? না, সেটা বোঝার কোনো উপায় নাই। এটা এক্সপেরিয়েন্স থেকে বা ডাটা দেখে বুঝতে হবে যে ডাটা কি এক্সপোনেনশিয়ালি গ্রোথ হচ্ছে কিনা। যদি তাহলে লগ, বা দেখা যায় ডাটা কিছু স্মল কিনা, তাহলে আমরা স্কোয়ার। এটা ডাটা দেখে বুঝতে হবে, কারণ ফাংশনাল অ্যাসপেক্ট থেকে। বা যদি না বুঝতে পারি তাহলে বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম করে, একটা পর একটা ট্রান্সফর্ম করে দেখতে হবে যে কোনটা আমাকে নর্মালিটি শো করছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার।
আমরা তো এসপিএসএস এর ডাটা নরমালাইজ করি আর কি, তো এখানে কি আর ইউজ করে কি নরমালাইজ করতে পারবো ডাটা সেটাকে? হ্যাঁ অবশ্যই, বিকজ এই দিস আর দ্য ফাংশনস অ্যাভেলেবল। আমরা আর এর ক্ষেত্রে আরেও এরকম ফাংশন ব্যবহার করে ডাটা নরমালাইজ করতে পারবো। নট নরমালাইজ, নরমালাইজিং ইজ ডিফারেন্ট থিং, দিস ইজ ট্রান্সফরমেশন। নরমালাইজিং কিন্তু ডিফারেন্ট। নরমালাইজ হলো যে আমি হয়তো অ্যাভারেজ থেকে বিয়োগ করে যোগ করে একটা 0 and 1 ভ্যালুর মধ্যে নিয়ে আসতেছি ডাটাগুলো, আমার রেঞ্জটাকে নরমালাইজ করে দিচ্ছি। নরমালাইজ ইজ ভেরি ডিফারেন্ট দেন ট্রান্সফরমেশনস, ঠিক আছে? So normalizing is different than transformation. Transformation হলো টোটালি ডাটাটাকে একটা ডিফারেন্ট শেপে নিয়ে আসা হচ্ছে, যেখানে আমরা নরমালিটিটাকে অ্যাচিভ করার চেষ্টা করছি। Through transformations, our objective is to make the data normal. Okay, and normalize is different things. আমার ডাটা দেখলাম একটা ডাটার রেঞ্জ আছে হলো আমার ভেরিয়েবল এক্স, একটা ওয়াই, এই এক্স এর রেঞ্জ আছে হলো একটা 1000 থেকে 3000, আর একটা রেঞ্জ আছে হলো 5000 থেকে 10000। বাট এটা দুইটা ডিফারেন্ট রেঞ্জের। বাট আমি নরমালাইজ করতে পারি কিভাবে? আমি যদি অ্যাভারেজ চাকি দুইটা ডাটারই, ওর অ্যাভারেজ থেকে প্রত্যেকটার অ্যাভারেজ যদি বিয়োগ করে দেখি, তাহলে মোটামুটি ডিফারেন্সটা কিন্তু সিমিলার স্কেলে চলে আসবে। দ্যাট ইজ নরমালাইজেশন। ওকে, ওকে, লেটস মুভ অন। এরপরে স্ট্যাটিস্টিক্স আরো কিছু বেসিক কনসেপ্ট আমি একটু রিফ্রেশ করতে চাচ্ছি, বিকজ দ্যাট কুড বি পার্ট অফ লাইক মেনি মানে আমাদের এক্সপ্লেনেশন লাগতে পারে। কনফিডেন্স ইন্টারভেল। কনফিডেন্স ইন্টারভেল আসলে কি? যে আমাদের পপুলেশন স্ট্যাটিস্টিক্সে একটা পপুলেশন প্যারামিটারে যে হাউ কনফিডেন্ট আই অ্যাম that my hypothesis বা my the probability will fall within this range, সেই কনফিডেন্সটা তো আমরা 99% কনফিডেন্স না 95% কনফিডেন্স, সেই কনফিডেন্সটা নির্ভর করছে আসলে ওই যে আমাদের স্যাম্পল মিন থেকে, ওই যে আমি যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন যে দেখালাম, এই যে এটার মধ্যে যে আমাদের এইটা ক্ষেত্রে 19 if I want to be 99% confident, দেন আমার রেঞ্জটা হলো কিন্তু এখানে, অর্থাৎ এই যে মিউ -2 আর মিউ +2, এই লেভেলের মধ্যে আমার কনফিডেন্স, যদি আমি 99% শিওর হই, তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল যত বড় হবে তত আমাদের এই এরিয়া অর্থাৎ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের এরিয়াটাও বেড়ে যাচ্ছে। আমার কনফিডেন্স যত কম হবো, ঠিক আছে, মানে কনফিডেন্স যদি কম, সে 68% কনফিডেন্স আমি বলতে পারি যে আমার সব ডাটা, আমার ডাটাটা এখানে আছে। 95% কনফিডেন্স আমি বলতে পারি যে ডাটা ইজ ফলোইং উইদিন দিস এই রেঞ্জে আছে, ঠিক আছে? সো এইটাই হলো কনফিডেন্স ইন্টারভেল, যে কতটুকু রেঞ্জে আমি আমার কনফিডেন্টলি আমার প্রজেকশনটা আই এম ট্রাইং টু মেক। ডিগ্রি অফ ফ্রিডম হলো দি নাম্বার অফ ওয়ে আই ক্যান চুজ দ্য কম্বিনেশন। সো আমার যদি 8টা স্যাম্পল থাকে, দেন 8 - 1 7 উপায় আই ক্যান চুজ ইট, দ্যাট ইজ দ্য ডিগ্রি অফ ফ্রিডম। সে কতগুলো ভেরিয়েবল ওয়েতে আই ক্যান পিক দি কম্বিনেশন। জেনারেল সেন্স আমি বলে যাচ্ছি, বাট আই হ্যাভ কেপ্ট দ্য নোট হিয়ার। স্কিউনেস ইজ আসলে ডাটাটা যখন আমি এটা সিমেট্রিক্যালি, যে আমার ডাটাটা রাইট স্কিউ না লেফট স্কিউ, যে কোন দিকে ডাটাটা কনসেন্ট্রেশন বেশি, when I plot the data, ডাটাটা কি লেফট স্কিউ নাকি রাইট স্কিউ, নাকি একেবারে সিমেট্রিক্যালি ব্যালেন্স। এটা সিমেট্রিক্যালি ব্যালেন্স ডাটা দেখা যাচ্ছে, কখনো কখনো দেখা যাবে যে ডাটা এরকম, অর্থাৎ লেফট স্কিউ। সো স্কিউনেস ইজ অ্যাকচুয়ালি টেলিং how data is distributed. Okay, and z score is the value, সেটা হলো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে কতটুকু দূরে, কতটুকু কাছে। So it give you a like an absolute value of the z score, tells you how many standard deviations you are away from the mean. Okay, so আমার ডাটাটা কতটুকু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে from the mean, সেই মেজারটাই হলো z score। এখন I'm trying to give you a nutshell. This is my own actually idea of a statistics. So এই statistics এ যা আছে in like a frequency statistics, this is the summary. Lot of things to unpack, অনেক কিছু এখানে আছে, everything and like এখানে আছে from the inferential test থেকে। আমি কুইকলি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, so that statistics এর ইউনিভার্সিটির 101 কোর্সটা এখানে এই একটা স্লাইডে শেষ করতে পারবো। হ্যাঁ, সো হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক্স? হোয়াট ইজ পপুলেশন? পপুলেশন হলো যে আমাদের বাংলাদেশের যত মানুষ আছে, that is a population. When we will running any study on all the members, like the census, আমি যখন ঘরে ঘরে যে প্রত্যেকের ডাটা কালেক্ট করছি, each and everyone is included, that is a census. Okay, so when we am like a conducting information or collecting information from the whole population, that it becomes census. বাট আমি অনেক সময় হয়তো আমার পপুলেশন স্ট্যাটিস্টিক্স বা পপুলেশন কালেক্ট করা সম্ভব হয় না, তখন উই ডু এ স্যাম্পল।
And there is a way, there are two things of sampling, like the random sampling and simple random sampling. The difference is simple random sampling is everyone has the equal probability of getting selected, but random sampling could be bias sampling. So there is no equal probability. I can have some bias. Okay, আমি এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মানুষকে একটু বেশি করে random sample করব. Although I will be doing randomly within a specific group, but I may have some bias. Okay. But simple random sampling, no matter, everyone has equal opportunity. Okay, Choto Abal Vriddha Bonita have the same rights and same probability getting selected from my like a study. So that is the part of like amader like a source of information. A source of information that we can make a study like a study design. Probably অনেকেই এখানে আছেন যারা এই সার্ভে এবং বিভিন্ন ধরনের স্টাডি করেন। তো বিভিন্ন ধরনের স্টাডি আছে, যেমন সেই স্টাডিগুলোর নেচার এবং ক্যারেক্টারিস্টিক এরকম হতে পারে। কেউ ক্রস সেকশনাল স্টাডি করতে পারেন, which is observational study. কেউ হতে পারে একবার করছে আবার সেম স্টাডি রিপিটেড ক্রস সেকশনাল, হ্যাঁ, সেটা অবজারভেশনাল পার্সপেক্টিভ থেকে। আবার কোহর্ট স্টাডি হতে পারে যে আমি একটা পার্টিকুলার কোহর্টকে দেখতে চাচ্ছি ওভার এ লংগিটিউডিনাল পিরিয়ড, যে এই বছর গত 3 বছর কিভাবে তারা মুভ করতেছে সোশিও ইকোনমিক্যালি, হোয়াট এভার দ্য কেস ইজ। দিস ইজ আই হ্যাভ এ কোহর্ট ইন মাইন্ড এন্ড সেই কোহর্ট দিয়ে লংগিটিউডিনাল স্টাডি করতেছি এবং প্রসপেক্টিভ স্টাডি, এর ভিত্তিতে আমরা ফিউচারে কি হতে পারে এদের প্রিডিক্টিভ আমরা প্রসপেক্টিভলি কিছু চিন্তা ভাবনা করতে পারি। কেস কন্ট্রোল অনেক ক্ষেত্রে হতো যে মেডিকেলের ক্ষেত্রে যে আমার একটা কন্ট্রোল গ্রুপ আছে আর একটা হলো যেটা ইন্টারভেনশন গ্রুপ আছে, তাদেরকে দিয়ে আমি অবজারভেশনাল স্টাডি করতে পারি জাস্ট অন টাইম, অথবা বছরকে বছর ধরে আমি তাদেরকে দিতে পারি যে একটা ড্রাগ 3 বছর ধরে আমি ট্রায়াল করব, একটা কন্ট্রোল গ্রুপ এবং আমার যে ইন্টারভেনশন গ্রুপ এই ধরনের করতে পারে, যেটা হলো কেস কন্ট্রোল গ্রুপ। এক্সপেরিমেন্টাল স্টাডি হতে পারে, এটা অন টাইম হতে পারে বা লংগিটিউডিনাল হতে পারে, যে আমি একটা দীর্ঘ সময় ধরে গ্রুপ অফ অনেকটা কোহর্টের মতো যে আমি এক্সপেরিমেন্ট করছি, বা একটা রাইট অন টাইমে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলাম, অর্থাৎ সার্ভে করলাম, যে জাস্ট ওয়ান টাইম, হুইচ ইজ মোর লাইক এ ক্রস সেকশনাল, যে আমি জাস্ট ওয়ান টাইম একটা এক্সপেরিমেন্ট রান করায় এবং সেই এক্সপেরিমেন্টের ভিত্তিতে আউটকামটা কালেক্ট করছি। তো এই সমস্ত স্টাডির রেজাল্ট, স্টাডি ডিজাইন, হোয়াট এভার, আইদার এক্সপেরিমেন্টাল অর অবজারভেশনাল, দিজ আর দ্য মেইন টু টাইপস অফ স্টাডি। এইটার ভিত্তিতে যা হচ্ছে, ইট ইজ অ্যাকচুয়ালি প্রডিউসিং নাথিং বাট ডাটা, রাইট? সেই ডাটাটা আসলে আমি যখন আবার রিটারেটিং ভেরিয়েবলে যাচ্ছে, সেই ভেরিয়েবলগুলো বিভিন্ন ক্যাটাগরিতে থাকতে পারে, বিভিন্ন নিউমেরিক্যাল ফর্মে থাকতে পারে। সো উই নো দ্যাট। এখন আমাদের ডাটা, যদি আমাদের সব ডাটাটাকে যদি পপুলেশন ডাটা হয়, দেন উই কল দ্যাট প্যারামিটার। আর যদি না এটা স্যাম্পল ডাটা হয়, উই কল দ্যাট স্ট্যাটিস্টিক্স। ওকে, সো পপুলেশনের পরে যখন আমরা কোনো কনক্লুশন করব বা কনক্লুশন করি, দ্যাট ইজ কল প্যারামিটার। আর যখন আমরা স্যাম্পল বা কোনো একটা স্টাডির ডাটার পরে করবো, দ্যাট ইজ আওয়ার স্ট্যাটিস্টিক্স। সো স্ট্যাটিস্টিক্স আসলে দুই ধরনের, একটা সামারি স্ট্যাটিস্টিক্স, একটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সামারি স্ট্যাটিস্টিক্স টেলস আস অ্যাবাউট দি যে সমস্ত কনসেপ্ট আমি আগে বললাম, মিন, মিডিয়াম, জিওমেট্রিক মিন, ওয়েটেড মিন, কোয়ার্টাইল, ভ্যারিয়েন্স, that gives us a kind of a central tendency, a measure, numerical form. আর ইনফারেন্স স্ট্যাটিস্টিক্স, যদি আমাদের ডাটাগুলো বিভিন্ন কলামে থাকে, আমরা বলি উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা কি সিগনিফিকেন্ট, এটা থেকে ওইটা, বয়স কি জেন্ডারের থেকে সিগনিফিকেন্ট, বা এই গ্রুপটা কি আরেকটা গ্রুপের থেকে বেশি সিগনিফিকেন্ট বা বেশি, এদের মধ্যে কোনো মানে কোনো ডিফারেন্স আছে কি আদৌ, এই ধরনের কোনো কোশ্চেন যদি আমরা করতে চাই, বিকজ দিস ইজ এ কামিং এ পপুলেশন, উই নো দেয়ার বেসিক প্যারামিটার, রাইট? বেসিক স্ট্যাটিস্টিক্যাল মিন এবং মিডিয়ান বা মোডগুলো আমরা বা আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানি, then we can do some inferential statistics, how significant they are, the significance test যেটা আমরা বলি, যে বিভিন্ন ধরনের significance test আছে, সেই টেস্টটাই আসলে inferential statistics। ওকে, আর ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করা যায়। প্রথমত ডাটাগুলো কোন স্ট্যাটিস্টিক্যালি মানে রান করানোর আগে উই ফার্স্ট চেক ভিজুয়ালি, সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখি যে ডাটাগুলোকে নর্মাল কিনা। দেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখতে পারি, যে ডাটাগুলো আসলে কোন ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে সেট করতেছে, এটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন, নাকি এটা গামা ডিস্ট্রিবিউশন, নাকি এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এই ধরনের বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আছে। সো যে কোনো ডিস্ট্রিবিউশনের সাথে যদি ম্যাচ করে, দেন উই চেক ডাটা কি নর্মাল কিনা। হ্যাঁ, যে ডাটা যদি নর্মাল হয়, which is our the Gaussian distribution হয়, then
আমাদের লাইফ ইজি, বিকজ নর্মাল ডাটার ক্ষেত্রে আমরা এক ধরনের টেস্ট করব, আর ডাটা যদি নর্মাল না থাকে বা ডাটা যদি আমাদের যদি পপুলেশন স্ট্যাটিস্টিক জানা না থাকে, তাহলে আমাদের ডিফারেন্ট সেট অফ টেস্ট। বাট মোস্টলি টুডে আমরা ধরে নিচ্ছি আমাদের ডাটা নর্মাল। এই ডাটা নর্মাল যদি হয়, দেন আমাদের টি টেস্ট, পেয়ার টি টেস্ট, অ্যানোভা, আনপেয়ার টি টেস্ট, এইগুলো আমরা করতে পারি। আর ডাটা যদি পপুলেশন আমরা যদি পপুলেশন প্যারামিটার না জানি বা ডাটা যদি নর্মাল না হয়, তাহলে আমাদেরকে সাইন টেস্ট বা উইলকক্সন, দ্য ক্রুশকাল, দিজ আর দ্য ডিফারেন্ট টেস্ট। সো আজকে আমাদের ফোকাস থাকবে মোস্টলি লাইক এই সামারি স্ট্যাটিস্টিক্স দেখা এবং ডাটা নর্মালিটি চেক করা এবং নর্মাল ডাটা থেকে এবং কিছু প্রবাবিলিটি ফাংশন দেখা এবং এই টি টেস্ট বা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা কিভাবে করতে পারি বিভিন্ন স্যাম্পল থেকে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, এই টেস্ট করার এইগুলো হলো নর্মাল স্ট্যাটিস্টিক্স। বাট যখন আমাদের আসলে অনেক অনেক ডাটা থাকবে, বাট আমরা তখন একটা প্রেডিক্টিভ কিছু যদি করতে চাই, then we need to do some machine learning, which is actually very powerful and which is a part of our data science solution. So normal statistics, if you want to go beyond statistics, then we have to go to machine learning, okay? Because machine learning take the advantage of all the statistical knowledge and also statistical like a distribution formulas, but they take it like a more advanced level, okay? And there are different models, যেমন linear regression model, logistic regression model, then the gradient boosted model. There are different models which actually takes a similar statistics but in a multivariate way. তো সেটা আমাদের মানে ফিউচার ফর অ্যাডভান্স, বাট জেনারেলি স্ট্যাটিস্টিক্স ইজ দ্য কি ফর এজ এ ফাউন্ডেশন স্টোন ফর গোয়িং ইনটু মেশিন লার্নিং। সো আমার প্রেজেন্টেশন এখানে শেষ। নাও আমি আর এর স্ক্রিনে সুইচ করছি এবং আর এর দিয়ে আই উইল এক্সপ্লেন whatever I have mentioned on the slide, and I will explain each and every line. So I think you can see my R screen now, right? আমার আর স্ক্রিন দেখা যাচ্ছে? Yes sir, we can see your screen. Okay, okay, good. আচ্ছা, সো আমি আমাদের ফার্স্ট ক্যালকুলেট করব মিন, মিডিয়ান, মোড, ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে? যেগুলো আমাদের সিম্পল স্ট্যাটিস্টিক্স। আমার স্যাম্পল হলো এটা যে এক্স একটা ভেরিয়েবল এবং যেখানে আমি ডাটাটা রেখে দিচ্ছি। So I don't need to explain how C and what these things, because that is the advantage I am taking from yesterday's lesson. Hope you know this. So when I am writing C with this thing, which is basically I'm assigning a variable X with this value, and this is a vector, right? So X একটা ভেক্টর, সেই ভেক্টরের মধ্যে আমার ডাটা আছে। এইভাবে আমার ডাটাটাকে নিলাম। এখন আমি মিন এর জন্য জাস্ট আর এর মিন বলে একটা ফর্মুলা, মিনকে কল করছি। মিন, আমি ডাটাটাকে পড়লাম, পড়ার পরে দেখলাম হ্যাঁ আমার 25টা স্যাম্পল আছে, এই যে 1 to 25 দেখা যাচ্ছে 25টা স্যাম্পল এখানে, এবং 25টা লাইক স্যাম্পলের মিন আমি বের করলাম। যদি আমি প্রিন্ট করতে বলি, আমি আবার করলাম, এই the mean of this whole data set is 4.68. What is the median? মিডিয়ান অটোমেটিক্যালি ভিতরে এটা এই ডাটাটাকে সর্ট করে সে আমাকে মিডিয়ান ভ্যালুটা বলে দিবে। মিডিয়ান, রেজাল্ট মিডিয়ান ইজ 3। সো ডাটাটাকে যে সর্ট করা হয় একদম মাঝখানে যে ডাটাটা থাকবে সেটা হলো 3, say according to this, okay? Then mode, there is no mode function in R. R এর ক্ষেত্রে there is the most occurring number. What is the mode? আমি আগে বললাম যে most frequently occurring number in the data set is mode, which is যে বাংলায় বলা হয় প্রচুরক। তো প্রচুরক ক্যালকুলেট করার জন্য there is no built-in function in R. So I have to write a custom function. কাস্টম ফাংশনটা কি হবে? প্রথমত আমাকে জানতে হবে যে ইউনিক কতগুলো ভ্যালু আছে, তাই তো? ইউনিক ভ্যালুর ভিত্তিতে প্রত্যেকটা ইউনিক ভ্যালুর কাউন্ট কত আছে, সেই কাউন্টের ভিত্তিতে আমাকে বলতে হবে ম্যাক্সিমাম কাউন্ট কোনটা, সেটাই তো আমাদের মোড, রাইট? তো আমার ডাটার সেট হলো এটা। তো আমি একটা ফাংশন এখানে লিখলাম, মোড ফাংশন। প্রথমত এই ফাংশনের মধ্যে বিগিন এন্ড এন্ড, আমি ফাংশনটা রান করাই, এরপর ফাংশনটাকে জাস্ট ইনভোক করি এবং ফাংশনটাকে এবার রেজাল্ট দেখি কি আছে। সো মোড হলো 1। আমরা চোখে দেখি এখানে সবচেয়ে বেশি সংখ্যক নাম্বার আছে আসলে 1। 1 কয়বার আছে? 1 2 3 4 5। সো 5 times 1, so definitely mode is 1, which is true. তো কিভাবে এটা ক্যালকুলেট হচ্ছে? There are few things here and you need to understand it.
ফার্স্ট ইউনিক ভ্যালুজ বলে একটা ভেরিয়েবল এখানে আমি তৈরি করলাম, যেটার মধ্যে ইউনিক ফাংশন আমরা গতকাল দেখলাম। ইউনিক ভ্যালু উইল বি গেটিং লাইক এ দিস। সো আমি যদি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ দেখাই, এখানে নিলাম সে আমার এটা হলো ফাংশনাল প্যারামিটার, অর্থাৎ আমি যখন মোড এক্স ইজ আমার ভ্যালু, এখানে এক্স এর মধ্যে ভ্যালুটা আছে, এই এক্স এর ভ্যালুটাকে কপি করে দিচ্ছি ইনপুট ডাটার মধ্যে। when I'm calling the function, then input data is having a copy of these values x, but এই x কিন্তু ইনপুট ডাটা কিন্তু আমি এখানে পাবো না। input data is a local to this function, okay? যেহেতু এখানে আমি এই input data is local to this function, so this input data is known to this whole begin and end. এর বাইরে আমি যদি এখানে input data লিখি, for example আমি যদিও ফাংশন রান করলাম, বাট আমি যদি এখানে input data লিখি, it's not found, it is not a variable because it doesn't know it, because it's a part of a function. When I call the function with a specific parameter, then it gets a copy, and when I finish running the function, the variable is destroyed. It doesn't have any memory reference, so locally, but x is always present. If I say x, what is the value of x, I get it. So for this sake of this thing, এই ব্লকটা কিভাবে কাজ করছে, so আমি deliberately input ডাটার মধ্যে ইচ্ছা করে ইনপুট ডাটার মধ্যে x কে দিয়ে দিচ্ছি। সো আমাদের এখন আমি যদি ইনপুট ডাটা লিখি, আই গেট দ্য সেম নাম্বার অফ ডাটা, রাইট? অ্যাকচুয়ালি এই ঘটনাটাই হচ্ছে যখন আমি এই মোডকে কল করছি এই ফাংশনটাকে, তখন x অটোমেটিক্যালি কপি হয়ে যাচ্ছে ইনপুট ডাটার মধ্যে, তখন ইনপুট ডাটা ইজ বিকামিং নন, পরিচিত হয়ে যাচ্ছে এই ফাংশনাল ব্লকে। আচ্ছা, এখন আমি এখানে কি হচ্ছে সেটা দেখার জন্য আমি ইনপুট ডাটা যেহেতু এখানে নন, এটা কি, যদি এই ফাংশনটা কি কাজ করছে, ইউনিক যদি লিখি, it is giving me the unique values. এই টোটাল সিকোয়েন্সের মধ্যে ইউনিক ভ্যালু আছে 1 2 3 4 5, and these are the unique values I have. Okay, that unique values is obtained through this unique function. Now there are few things happening here. First, এই যে এখানে tabulate of match of this, এই ফাংশনটুকু আমি যদি নিই ইউনিক ভ্যালুস, ওকে, আমি ইউনিক ভ্যালুস এটা রান করাই, and then আমি যদি tabulate এইটুকু রান করাই, so this tabulate function is actually give me the count of each and every unique number. Okay, so এক কতবার আছে, 2 কতবার আছে, 3 কতবার আছে, 4 কতবার আছে, ইউনিক সিকোয়েন্স যতগুলো আছে প্রত্যেকটার কাউন্ট ফ্রিকোয়েন্সি দিচ্ছে। tabulate is calculating the frequency of each unique number. So this is the unique distribution. এটার মধ্যে পরে এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, হুইচ অফ ম্যাক্স, মানে এই ম্যাক্সিমাম নাম্বারের ইন্ডেক্সটা আমাকে দিচ্ছে। আমি যদি শুধু বলি ম্যাক্স অফ দিস, তাহলে আমি শুধু পাবো ম্যাক্স, অর্থাৎ আমি যদি এইটুকু রান করাই, ম্যাক্স ইজ 5, এই সিকোয়েন্সের মধ্যে ম্যাক্স নাম্বারটা কত আছে, 5, বাট আমি জানতে চাই এই ম্যাক্স 5 যে এর ইন্ডেক্স কত, এর পজিশন কত, এই পজিশন কি 1 না 2 না 3 না 4 না 5, ঠিক আছে? এর পজিশন আমি যদি জানতে চাই তাহলে আমাকে লিখতে হবে হুইচ ম্যাক্স, তাহলে হুইচ ম্যাক্স দিলে I will get the position of this thing. So position is 1 because প্রথম নাম্বার পজিশনে 1 আছে। আচ্ছা, আমি জাস্ট যদি আমি চেক করে দেখি যে না, আমি আসলে 2 কে ফ্রিকোয়েন্ট করতে চাই ফর এক্সাম্পল, বিকজ আমি দেখতেছি 2 ও মোটামুটি ফ্রিকোয়েন্স আছে, তো আমি 2 এর সংখ্যা আরেকটু বাড়াই দিই জাস্ট ফর মাই চেক হাউ ইট ওয়ার্কস, what position I get. Okay, because luckily I got the first position in this case, but now I have to copy the same thing, x variable input variable x কে দিয়ে দিতে হবে, then I will run this thing again, unique number কত আসছে, ফাইন, এরপরে আমি tabulate করি, tabulate করে দেখা যাচ্ছে এখানে 2 হয়ে গেছে, ইউনিক নাম্বার লাইক ইউনিক নাম্বার হলো 1 2 সিকোয়েন্সিয়ালি, তাহলে সিকোয়েন্সিয়ালি এখানে 2 এর ফ্রিকোয়েন্সি হলো 8। নাও আই ওয়ান্ট টু সে হুইচ পজিশন it belongs to position 2, দেন ইউনিক ভ্যালু কি, এখন একটা ম্যাট্রিক্স না, ইউনিক ভ্যালু যদি আমি একটা ভেক্টর, ইউনিক ভ্যালুরটা কি ভ্যালু রাখা আছে, দিস ইজ দ্য ভ্যালু, এই ভ্যালুর these are the unique values, মানে এই আইটেম গুলো ইউনিক,
এর সেকেন্ড পজিশনটাই হবে আমার মোড। So I have to get the second position, which is actually the maximum position of the frequency count I have. Now, if I just do this unique value of 2, I will get the number 2. Okay, that's how it is returning the value. So এখানে অনেকগুলো জিনিস একসাথে করা আছে, তার মানে এই না যে it is not possible. We can break it line by line করে, but to make our code efficient, small and more proficient, so we just write many things together. এটাকে বলা হয় chaining, function chaining. Okay, সে অনেকগুলো ফাংশনকে আমরা একটার পর একটা চেইনে আটকায় দিচ্ছি এবং উই আর কলিং। সো ফার্স্ট এটা কল হচ্ছে, দেন এটা রিটার্ন করতেছে, দেন এটা কল হয়ে আমি একটা ফাইনাল ভ্যালু পাচ্ছি, দ্যাট ইজ কল ফাংশন চেইনিং। এন্ড এটা মোড ফাংশন আমরা তৈরি করলাম, সেই মোড ফাংশন থেকে আমরা এটা পাচ্ছি। সো আই হোপ ইউ আন্ডারস্টুড ইট, বাট আই অলসো রিকমেন্ড ইউ টু স্টাডি ফার্দার। এই যে এখন মোড যদি আমরা প্রিন্ট করি, উইল গেট দ্য মোড। ওকে, লেটস মুভ অন। দেন ভেরিয়েন্স। ভেরিয়েন্স ক্যালকুলেট করার জন্য আমাদের ডাটা সিকোয়েন্স এটা, and variance is var. Var is actually a defined function in R. So variance, var, if you want to read the variable var, is a variance, so var is this variation. Okay, so you can read this is actually a built-in function which is coming from stat package. Automatically when we load R, stat package is installed and it is loaded. That's why we are not adding any library in this case, but we can use like a var function. Var give us the variance, and if I say that what is the variance of it, we can say variance is 18. Okay, so that means our data variance is 18.46, which is the how far a set of data values are spread from their mean. Okay, so then we have to know the mean. আমাদের mean value কত ছিল, এটা দ্বারা কি বোঝাচ্ছে, মিন থেকে এই রেঞ্জে অর্থাৎ ম্যাক্স ভেরিয়েন্স এত হতে পারে, এই থেকে এটার সাথে এটা যোগ যদি দিই তাহলে দেখা যাবে যে আমাদের হাইয়েস্ট ভ্যালুর কাছাকাছি আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমাদের ডাটা ভ্যারি করতে পারে ম্যাক্সিমাম এই রেঞ্জে। সো বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ আ মেজার দ্যাট ইজ ইউজড টু কোয়ান্টিফাই দ্য অ্যামাউন্ট অফ ভেরিয়েশন, অর্থাৎ কতটুকু আমাদের ভেরি করতেছে, মিন থেকে কতটুকু ডানে বামে যাচ্ছে, সেই ভেরিয়েশনটা জানার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হলো এত, এটা যদি প্রিন্ট করি দেখা যাবে যে অর্থাৎ আমাদের মিন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাস, এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এত, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এর সাথে 2 গুণ, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, এইভাবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ আমাদের স্যাম্পল অনুযায়ী আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এত, অর্থাৎ এই ডাটা থেকে আমাদের ডাটা প্লাস মাইনাস এই রেঞ্জে আছে। আচ্ছা, নাও আই উইল গো টু প্রবাবিলিটি। Probability may be sometime it may be like a high school math, but we actually don't solve anything like this in R. Practically, it is for example, probably for exam or some other things, but or get understanding of the probability. But practically এই ধরনের probability calculation করে কোনো problem আমরা solve করি না, just probably for the sake of understanding probability, how probability works, সেটার জন্য আমি এক্সাম্পলটা রাখছি। বাট এই ধরনের ম্যাথ প্রবলেম আমরা হয়তো ইউনিভার্সিটিতে বা আমাদের স্ট্যাটিস্টিক 101 কোর্সে করছি, বাট উইল সি হাউ উই ক্যান ডু দ্য সেম থিং ইন আর। Example, if we flip a coin 4 times, what is the probability that you will get exactly 2 tails? Okay, so frequentist point of view থেকে কয়েনকে 4 বার যদি করি তাহলে আমাদের সিকোয়েন্স কি হতে পারে, কি ধরনের কম্বিনেশন আমরা পেতে পারি। একটা কম্বিনেশন আমরা সববার হেড পেতে পারি, একবার 3 বার হেড, 3 বার টেইল, অল টাইম আমরা টেইল পেতে পারি, অথবা 3টা টেইল একটা হেড পেতে পারি, যেহেতু আমরা 4 বার টস করছি। হোয়াট উড বি দি টোটাল নাম্বার অফ ইভেন্টস, লাইক ডিফারেন্ট কি আমরা পসিবল কম্বিনেশন পেতে পারি। সো 2 টু দি পাওয়ার 4, বিকজ যেহেতু 2টা আউটকাম, 4 বার আমরা টস করছি, সো 2 টু দি পাওয়ার 4 ইজ 16। এই হলো তাদের কম্বিনেশন হতে পারে। ঠিক আছে, আমি জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং আই হ্যাভ রিটেন দিস। সো 2 to the power 4, so this is where we can say in R x to the power y, calculator যেমন x to the power y, so if we want to say 2 cap 4 is giving us the exponential, অর্থাৎ 2 to the power of 4 is 16, and these are the 16 combinations. So এই ইভেন্ট গুলো হতে পারে যদি আমরা 4টা ইভেন্ট মানে 4 কয়েনকে 4 বার টস করি। ওকে, এখন এই 4 বার এই 16টা ইভেন্টের মধ্যে
কয়টা ইভেন্ট হতে পারে যেটার মধ্যে এক্স্যাক্টলি দুইটা টেইল থাকবে। সো সেটা আমরা যদি এমনি হাতে গুনি কি কি, এক এই যে দুইটা টেইল 1 2 3 4 5 6 6টা থাকতে পারে। সো সেটা আসলে বেসিক্যালি 4NC2 আমরা যে কম্বিনেশন অফ 4 টু চুজ ফাংশন, আর এর চুজ ফাংশন উইল গিভ আস এ 4 আউট অফ 2, অর্থাৎ এই যে চারটার মধ্যে দুইটা হতে পারে, দুইটা কম্বিনেশন আমরা চাচ্ছি এখানে হেড অথবা টেইল, দুইটা হেড এক্স্যাক্টলি দুইটা হেড ও সেম সংখ্যক হতে পারে, এক্স্যাক্টলি দুইটা টেইল ও সেম সংখ্যক হতে পারে। সো সেই জন্য আমরা দুইটা টেইল যদি হয় সেই সংখ্যা 6, সেই 6টা আসলে 4C2, অর্থাৎ চারটার থেকে 4 কম্বিনেশন 2। দিস ইজ দ্য ফাংশন ফর চুজ। ওকে, যেটা আমাদেরকে if we run it, number is 6. So 4 6 like a choose function. And if you want to know more about choose function, CHOOS, choose, that gives us a special function of mathematics, which is beta and gamma distribution. Is choose NK. So it is mathematically NCK, অর্থাৎ n সংখ্যক ইসে থেকে কত উপায়ে আমরা k কে নিতে পারি, k সংখ্যক আইটেম কে, that is the thing. Okay, so NCK, that is the function called choose in R. এখন probability normal formula অনুযায়ী টোটাল পজিটিভ আউটকাম কয়টা, অর্থাৎ ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম, সেটাই হলো আমাদের প্রবাবিলিটি। তো সেই ক্ষেত্রে এই টোটাল আমাদের 16 ডিভাইডেড বাই 6, এটার রেজাল্ট যা হবে সেটাই আমাদের প্রবাবিলিটি এই সিম্পল ম্যাথের ক্ষেত্রে। sorry, I didn't run it. Now if I do the probability, I think I don't have the run that either, so it should go now and print probability is same. And if I say so 16, if I say 6 divided by 16, which is the same. Okay, so 6 favorable outcome, total number of events 16টা, যে 16টা ইভেন্ট থেকে 4টা ইভেন্ট 6টা ইভেন্ট হতে পারে যেটার মধ্যে এক্স্যাক্টলি দুইটা টেইল, সেই ক্ষেত্রে আমরা এটা পাইলাম ফর্মুলাই। সো লেটস টেক another example. এক্ষেত্রে এক্সাম্পলটা হলো আমাদের A B C আর কেপ্ট ইন এ পট, তিনটা কাগজের টুকরায় A B C লেখা আছে এবং আমরা 3বার ড্র করব। প্রত্যেকবার ড্র করার পরে উই আর রিটার্নিং ইট ব্যাক টু দ্য সেম হ্যাট। ওকে, যদি মনে করি হ্যাটের মধ্যে 4টা বা একটা পটের মধ্যে 3টা লেভেল রাখা আছে A B C, এবং এ ড্র মানে একটা ড্র করার পরে আবার আমরা হুইচ এভার পেপার উই হ্যাভ আমরা রিটার্ন করে দিচ্ছি। সেই ক্ষেত্রে অলওয়েজ উই হ্যাভ 3 থিংস। যখন নেক্সট ড্র করতে যাচ্ছি অলওয়েজ উই হ্যাভ দি লাইক এ ফেয়ার চান্স অফ গেটিং এভরিথিং। তো টোটাল ইভেন্ট তাহলে কয়টা হতে পারে, যদি দেয়ার আর 3 থিংস, এন্ড হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ কিপিং অল A, 3বারই A আসবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা টোটাল কতগুলো ইভেন্ট হতে পারে, 3 টু দি পাওয়ার 3, যেহেতু তিনটা কম্বিনেশন আসবে 3টা ড্র থেকে, সো দি নাম্বার অফ পসিবল ইভেন্টস ইজ অ্যাকচুয়ালি 3 times 3 to the power 3. ওকে, সো 3 to the power 3, which is 27 times. এর মধ্যে একটা ইভেন্টই শুধুমাত্র হতে পারে পসিবলি যেটার মধ্যে সবগুলো A, রাইট? সবগুলো A তো একবারে বেশি হতে পারে, এটা তো আমরা এমনি চোখে বুঝতে পারি, বাট ফর্মুলা অনুযায়ী আমরা কি করতে পারি, চুজ সি যদিও করি যে 3 থেকে একটা ইভেন্ট মানে 3টাই একই জিনিস আসবে, অর্থাৎ 3 থেকে 3টাই একই জিনিস আসবে, সেটার হলো সি এন সি কে n and k is same here, অর্থাৎ 3টা থেকে 3টাই একই জিনিস করতে চাচ্ছি, সো চুজ 3 which is 1. তাহলে সিম্পলি ফর্মুলা অনুযায়ী আমাদের প্রবাবিলিটি কত, সেম উপায়ে আমরা দেখতে পাচ্ছি একই probability is less. Now we are making okay, but what is the probability of, okay, then okay, what is the probability of picking A as the first draw? Okay, ফার্স্ট ড্রতে এটা ফার্স্ট একটা কিন্তু ফেভারেবল ইভেন্ট ছিল সবগুলোই A, কিন্তু এরপরের একটু টুইস্ট, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ পিকিং A অ্যাজ দ্য ফার্স্ট ড্র, অর্থাৎ লাস্ট 2 ড্রতে B C থাকবে কিন্তু ফার্স্ট ড্রতে A থাকবে, তার মানে অন্য উপায়গুলো কতভাবে ক্রিয়েট করা যায় সেটাই আমাদের ফেভারেবল আউটকাম, অর্থাৎ 3টা থেকে 2টা আমরা সিলেক্ট করতেছি, সিলেক্টিং দ্যাট আমাদের অলরেডি ইভেন্ট A ইজ দেয়ার, রাইট? সো সেই ক্ষেত্রে ফেভারেবল ইভেন্ট হয়ে যাচ্ছে আমাদের একটার পরিবর্তে একটু বেশি, কারণ সংখ্যা বেড়ে যাচ্ছে। তো ফেভারেবল ইভেন্টের সংখ্যা হয়ে যাবে NCK, n এর মান হলো 3, k এর মান হলো 2, অর্থাৎ B and C আমাদের কম্বিনেশনে আসতেছে 2টা, বাকিটা আমরা ধরে নিচ্ছি অলরেডি A, তার মানে ওইটাই আমাদের নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস।
ফাইন, সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি যে এটার প্রবাবিলিটি ইজ হায়ার এন্ড উইচ ইজ লজিক্যাল। সবগুলো এর সম্ভাবনা অনেক কম, দেন প্রথমবার এর তার সম্ভাবনা কতটুকু, রাইট? প্রথমবার এর সম্ভাবনা ইজ হায়ার দেন অল এ, which is mathematically showing like a 3% চান্স আছে, আর এখানে 33% চান্স আছে আমাদের, ঠিক আছে? এটাকে আমরা এভাবে বলতে পারি যে 3% চান্স অফ গেটিং অল এ আউট অফ মাই এবিসি and 33% chance to get a in the beginning, okay, from this 3 draw. স্যার Okay. একটু মনে হয় বুঝতে সমস্যা, এটা কি হচ্ছে 3 to the power 2 is like first time Favorable. A or like one of 3 is A? Like 33% like kind of না a as the first draw, a as the first draw, অর্থাৎ a আমাদের প্রথমবার আসবে, a as the first draw. Same probability for go for B. B as the that means one of হ্যাঁ, them. হ্যাঁ, one of them is 3 actually. মানে first time A আসবে, which is probability for everyone. B ও first আর probably from সম্ভাবনা কিন্তু 33%. C ও first আর সম্ভাবনা কিন্তু 33%. All together it becomes like a 100%, right? সো এক্ষেত্রে 2 কেন আসছে? 2 হলো ধরে নিচ্ছি একটা অলরেডি A, তার মানে আর পসিবল কত উপায়ে আমরা B and C আসতে পারে। These are the তার মানে that is the combination. We have to go A then BC, A CB, like this way. How many combinations we can get? Yeah, got Okay. Okay, next is এরপরে একটু টুইস্ট। আগের বার আমরা যেমন ABC কে যখন ড্র করছিলাম উই আর রিটার্নিং ব্যাক, বাট এই ক্ষেত্রে আমরা রিটার্ন করব না। এ কে ফার্স্ট বার ড্র করার পরে এ কে সে আমি প্রথম 3টা কাগজ থেকে যে কোনো একটা ড্র করার পরে আমি আর কাগজটাকে ফেরত দিলাম না, অর্থাৎ সেকেন্ড টাইম ড্র করলাম তখন হয়তো লেস নাম্বার অফ ক্যান্ডিডেটস ছিল এখানে, এরপরে আবার ড্র করার পরে একটা ক্যান্ডিডেট থাকলো। তো সেই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ স্যাম্পলস বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে টোটাল ইভেন্ট সংখ্যা কিন্তু সেকেন্ড ড্রর ক্ষেত্রে কমে যাচ্ছে, থার্ড ড্রর ক্ষেত্রে আরো কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সপোনেনশিয়াল ইকুয়েশন না, হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল কিভাবে কাজ করে? ফ্যাক্টোরিয়াল অফ 3 হলো 3 টাইমস ফ্যাক্টোরিয়াল অফ 2 টাইমস ফ্যাক্টোরিয়াল অফ 1, রাইট? সো আমাদের এই সিকোয়েন্সে নাম্বার অফ অর্থাৎ 3p3 ফ্যাক্টোরিয়াল বা 3p3 অর্থাৎ পারমুটেশন হয়ে যাচ্ছে তখন, মানে আমরা অলওয়েজ একটা পারমুটেশন পাচ্ছি, যেহেতু আমাদের কমে যাচ্ছে নাম্বারটা, তার মানে আমাদের মানে টোটাল সার্চ স্পেসটাও কমে যাচ্ছে, ঠিক আছে? তো সেটা এক্সপোনেনশিয়াল থেকে হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল। দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্স, যে যখন আমরা রিটার্নিং করে দিচ্ছি তখন আমাদের স্টিল স্যাম্পল সাইজ বা পপুলেশন সাইজ ইজ সেম, but when our population size is actually diminishing after each redraw, then it becomes a factorial scenario. So সেই ক্ষেত্রে আমাদের ওই probability will be different, যেহেতু আমাদের স্যাম্পল probability ইভেন্টের সংখ্যাও কমে যাচ্ছে আর ফেভারেবল ইভেন্টও আমাদের চান্স বেড়ে যাবে বা পরবর্তীতে দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই সেম প্রবাবিলিটি যদি হয়, আমাদের এ পাওয়ার সম্ভাবনা কি? প্রবাবিলিটি ইজ হায়ার, ওকে, যখন আমরা উই আর নট রিটার্নিং এনিথিং ব্যাক। 3টার ক্ষেত্রে যখন আমরা রিটার্ন করে দিচ্ছি তখন প্রবাবিলিটি অনেক কম, বাট যখন আমরা রিটার্ন করছি না তখন প্রবাবিলিটি ইজ রিয়েলি ইনক্রিজিং। ওকে, সো দিজ আর দ্য 2 ডিফারেন্ট সিনারিওস। এন্ড এই প্রবাবিলিটিকে আমরা আসলে কি এইভাবে ফ্যাক্টোরিয়াল দিয়ে চিন্তা না করে আরেক উপায়ে চিন্তা করতে পারি, হুইচ ইজ আ কন্ডিশনাল প্রবাবিলিটি, যেটা আমরা তো আমাদের হাই স্কুলে বা কোনো সময় যদি আমরা পড়ে থাকি, দেয়ার ইজ আ কন্ডিশন প্রবাবিলিটি। যদি আমাদের পরবর্তী ঘটনার প্রবাবিলিটি পূর্ববর্তী ঘটনার সাথে নির্ভরশীল হয়, দেন ইট ইজ কল্ড কন্ডিশনাল প্রবাবিলিটি। অর্থাৎ এখানে probability A is dependent on probability B and probability is B is dependent on probability C. এই ক্ষেত্রে আমরা যদি 3টা প্রবাবিলিটিকে যদি গুণ দিই তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ বি সি আমরা পাবো। অর্থাৎ তাহলে প্রবাবিলিটি অফ এ হবে কত? যে 3টা থেকে একটা, প্রবাবিলিটি বি হবে 2টা থেকে একটা, and probability C is always true. So that is actually probability. And then if we multiply these probabilities, 3 probabilities together, then we get the total probability, and it is actually the same. So let's run it. 1.1 এবং এটাও আমাদের সেম প্রবাবিলিটি, অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটিটা আমরা প্রুফ করলাম থ্রু কনভেনশনাল ফ্রিকোয়েন্সি স্ট্যাটিস্টিক্স দিয়ে, যে আমরা টোটাল কতগুলো ইভেন্ট আছে, কয়টা ফেভারেবল ইভেন্ট হলো সেটা দিয়ে ভাগ দিল যা আসে, এবং কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলাটাও আমরা অ্যাপ্লাই করে দেখি যে আসলে সেম প্রবাবিলিটি আমরা পাই। ওকে,
আরেকটু জটিল, আস্তে আস্তে আমাদের একটু ব্রেনে প্যাচ দিই। So there are 8 students in a class, 2 boys and 6 girls. If the teacher picks a group of 5, অর্থাৎ 6 এবং 8 জনের মধ্যে থেকে 5 জনের একটা গ্রুপ তৈরি করছি, ওকে? কোশ্চেন হলো, এবং র্যান্ডমলি তৈরি করছি, what is the probability that everyone in the group is girl? ওকে, সো গার্লের সংখ্যা হচ্ছে 6 জন, ঠিক আছে, তার মধ্যে আর বয় হলো 2 জন, তাহলে 6 2 8 জনের মধ্যে থেকে আমরা 5টা গ্রুপ করছি, এবং কোশ্চেন হলো 5 জন যে গ্রুপ হলো 5 জনের 5 জনই গার্ল হওয়ার সংখ্যা বা প্রবাবিলিটি কত, অর্থাৎ probability that everyone in the group is girl, অর্থাৎ 5 জনেরই যে গ্রুপটা তৈরি হচ্ছে সেটা সব গার্ল হওয়ার সম্ভাবনা কত। সিম্পল, আমাদের টোটাল ঘটনার সংখ্যা কত হতে পারে, কম্বিনেশন, যেহেতু 8টা থেকে 5 জনকে ফর্ম করতে পারি কত উপায়ে, ঠিক আছে সেইটা। আর এরপরে 6 জনের থেকে 5 জন হতে পারে কি উপায়ে, যেহেতু আমরা টোটাল গার্ল হলো 6 জন, 6 জনের থেকে 5 জন আসতে পারে কত রকম উপায়, এটা হলো আমাদের ফেভারেবল আউটকাম। সো দিস টোটাল ইভেন্টস ডিভাইডেড, ফেভারেবল ইভেন্ট ডিভাইডেড বাই টোটাল ইভেন্টস, এটাই হলো আমাদের প্রবাবিলিটি, সিম্পল। ওকে, so this is another way of like choosing the events, okay, যখন মাল্টিপল ইভেন্টস থাকছে। আচ্ছা, এরপরে binomial probability. What is binomial distribution বা what is binomial probability? Binomial probability হলো যখন কোনো প্রবাবিলিটির আউটকাম মানে সাকসেস অথবা ফেইলিওর, অর্থাৎ বাই অর্থাৎ টু, দুই রকম, মানে আইদার দিস অর দ্যাট, ট্রু অর ফলস, অথবা ইয়েস অর নো, সাকসেস আর ফেইলিওর, এরকম সিচুয়েশন হয়, দেন দ্যাট ইজ কল্ড বাইনোমিয়াল। অর্থাৎ এই প্রবাবিলিটির ক্ষেত্রে একটা ফর্মুলা, যে প্রবাবিলিটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটিটা হলো NCX times p to the power x. P is the probability of x, অর্থাৎ যে প্রবাবিলিটি আমরা হিসাব করতে চাচ্ছি, অর্থাৎ 1 minus p of failure probability and n minus x থেকে, অর্থাৎ আমি এখানে এক্সপ্রেশন লিখে রাখছি, here NCX indicates the number of different combinations, as you can see, of x objects selected from a set of n objects, okay, and p is the probability of success of a single trial, and 1 minus p is the probability of failure. এই ফর্মুলা অ্যাপ্লাই করে we try to calculate something. আমাদের প্রবলেম হলো এরকম যে 65 আমাদের বলা আছে 65% of people who purchase a sports car are men, okay, so একটা কারের সেলস স্ট্যাটিস্টিক্সে দেখতে পাচ্ছি যে 60% of people who purchase a sports car are men, so এটা থেকে, এবং এরপর এটা আমরা জানলাম, এটা আমাদের হয়তো প্রায়র বিলিফ বাইজিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে, বা আমরা জানি যা থাকলো 60% পিপল মেন বট স্পোর্টস কার। নাও আমাদের এখন এটাকে করতে হবে, if 10 sports car owners are not randomly selected from a population, এটা আমাদের পপুলেশন স্ট্যাটিস্টিক্স, একটা পপুলেশনের পরে সার্ভে করে দেখছি যে 65% মেন স্পোর্টস কার ওন করে। এখন আমরা 10 জনের স্যাম্পল নিয়ে দেখলাম যে 10টা স্পোর্টস কার যখন আমরা স্যাম্পল করে দেখলাম, 10টা স্পোর্টস কার ওনারের মধ্যে র্যান্ডমলি সিলেক্ট করলাম। এখন এটার মধ্যে আমাদের প্রবাবিলিটি খুঁজতে হবে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 7 আর মেন, ওকে, 7 জন, 10 জনের মধ্যে 7 জন মেন হওয়ার সম্ভাবনা কতটুকু, given that we know that 65% of the population are men while they buy a sports car. So এই সেম প্রবলেমটা এখানে কি প্রবাবিলিটি সাকসেস হলো 65% ফর মেন এর ক্ষেত্রে, আর তার মানে বাকিটা হলো উইমেনের ক্ষেত্রে, বা ফেইলিওর ফর মেন ক্ষেত্রে, তাই তো, তাহলে 1 মাইনাস মানে 100% মানে 65%টাই হবে হলো ফেইলিওর, হুইচ ইজ 1 মাইনাস পি। আর এখানে 10 জনের মধ্যে থেকে 7 জনকে আমরা কতভাবে চুজ করতে পারি, from 10 out of 7, this is the choose function which is this one, and then p to the power x, আমাদের probability দেওয়া আছে 65%, which is 0.65 times 7 number of x we want to choose, well, number of x to the power x, like কতগুলো favorable men আর failure, আর n minus x, তার মানে নন মেন কতটুকু, তো 10 জনের মধ্যে তাহলে বাকি জন হলো উইমেন, আমরা আশা করতেছি উইমেনের থাকার সম্ভাবনা কতটুকু, মেনের থাকার সম্ভাবনা কতটুকু, given that কতগুলো আমরা চুজ করতে পারি, এটাই হলো binomial distribution. This give us this is the formula, okay, so আমি এই ফর্মুলা দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, we got the probability, and এই probability আমরা ক্যালকুলেট করে দেখি 0.25. This is the traditional mathematical way of calculating binomial distribution থেকে formula, sorry, binomial way of like a probability calculation করা। But R এর ক্ষেত্রে আমরা straight away কিভাবে করতে পারি, R has a function called d binom. What is d binom? It's a density function,
একটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যেটা দিয়ে আমি ডি বাইনম, হেল্প হলো এখানে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যদি আমরা রিয়েল প্যারামিটার দিয়ে দিই ফাংশনে, ইট উইল ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অটোমেটিকলি, আমাদের আর এই জটিল ফর্মুলার মধ্যে যাওয়া লাগবে না। সো আমি এইটাই ভ্যালিডেট করার জন্য আমরা নর্মাল ম্যাথমেটিক্যাল ওয়েতে ক্যালকুলেট করলাম, যে নর্মাল ট্রেডিশনাল ওয়ে অফ ক্যালকুলেটিং প্রবাবিলিটি, এরপরে ফর্মুলা দিয়ে যে আর এর যে ফর্মুলা আছে ডি বাইনম, সেখানে টোটাল আমাদের সাকসেস আউটকাম কত হবে, আর টোটাল স্যাম্পল সাইজ কত, আর আমাদের টোটাল প্রবাবিলিটি পজিটিভ প্রবাবিলিটি কতটুকু, ঠিক আছে, সেটা দিলেই ডি বাইনম থেকে, এই ডি বাইনম ডেন্সিটি বাইনম ডিস্ট্রিবিউশন থেকে উইল গেট দ্য প্রবাবিলিটি। and if we write like a print the probability, আর এটার ক্ষেত্রে প্রবাবিলিটি we can see it's the same. So আমরা ম্যাথমেটিক্যাল উপায়ে যে ক্যালকুলেট করে যেটা পাচ্ছি, আর ওই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেটা আর তৈরি করে রাখছে তার ফর্মুলা অ্যাপ্লাই করেও আমরা সেম প্রবাবিলিটি পাচ্ছি। লেটস মুভ অন। এখন একটু ইন্টারেস্টিং কিছু দেখি, বিকজ হয়তো একটু বোর হয়ে যাচ্ছে। ইনটুইশন হলো যে আই ওয়ান্ট টু প্রিডিক্ট, আমি যদি আমার খাদ্যের আমি প্রতিদিন কি খাচ্ছি গত 1 বছর ধরে এটা যদি লগ রাখি, সেখান থেকে ক্যান আই প্রিডিক্ট হোয়াট আই এম গোয়িং টু ইট টুডে, রাইট? সেটাই হলো আমার লাইক এ হাইপোথিসিস, নট হাইপোথিসিস, এটা আমার চ্যালেঞ্জ। ওকে, তো লেটস সি, আমরা একটা ডাটাকে পড়ি। ইনফ্যাক্ট দিস ইজ এ ডাটা সেট আই হ্যাভ ক্রিয়েটেড। সো এই ডাটাটা পড়ি, কিভাবে আমরা সিএসভি ফাইল পড়তে পারি। গতকাল somebody asked question how we can read data from a file. I didn't tell that, but we saw like I showed you how to save a file to the CSV. Now we are reading data. So the command is read.csv. Okay, read.csv, and that CSV file should be in the same path. So if I go to file here, you can see my food_log.csv file is here. Food_log CSV file is here. Okay, and I can then read the file. So read the file. If I select it and read, okay, let me remove all the variables here, and let me read the file. You see DF, and if I open the DF, you can see this is my DF. This is the date column. This is the day. This is the lunch menu. This is a dinner. Sorry, lunch main. Lunch main item ki has been taken. Then dinner main. এভাবে like how many days? 365 days information রাখা আছে। অর্থাৎ Sunday ছিল 31st, like in 2017, somebody ate and Sunday noodles and dinner steak. Then a smoked salmon, fish and rice. Likewise, there are a lot of items. Okay, so given this like 1 বছরের food log আছে, এখন এই food log থেকে we want to calculate the probability what I am going to eat or somebody is going to eat, given that today is Sunday. আমরা যদি সানডেতে পাই, এবং তাহলে আমি কি খেতে পারি, ঠিক আছে, সেটা আমি প্রবাবিলিটি থেকে ক্যালকুলেট করতে চাচ্ছি, এবং এই ডাটাটা রাখা আছে। দ্যাট ইজ আ প্রবলেম। এখন এই প্রবলেমটাকে আমরা সিস্টেমেটিক্যালি অ্যাটাক করি, কিভাবে আমরা এটা সলভ করতে পারি। ফার্স্টে তো আমরা ডাটাটাকে পড়ে নিলাম। দিস ইজ রিডিং দ্য ডাটা, রাইট? রিডিং দ্য ডাটা ফ্রম ফাইল। ডাটা থেকে ফাইলটাকে পড়লাম, উইচ ইজ আওয়ার ডিএফ, এই ভ্যারিয়েবলটার নাম। এখন আমরা প্রেডিক্ট করতে যাচ্ছি লাঞ্চে, somebody is going to predict like here what to eat for when Sunday, right? Somebody is predicting what to eat Sunday lunch, probability lunch item day. So Sunday te lunch e কি খেতে পারে সেটার একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের ডাটাটা দেখলাম, আমাদের লাঞ্চ মেনুটা আগে দেখতে হবে। আমরা ডিনারের মেনুর দিকে তাকালে হবে না। সো লাঞ্চের এভিডেন্স গুলো আমাদের তাকাতে হবে। লাঞ্চে আমি বা দ্যাট পারসন 365 ডেজে কি কি খাইছে সেটা আমরা আগে একটা ডাটাতে নিয়ে আসতেছি। সো দ্যাট ইজ দ্য লাঞ্চ টেবিল। সো ফর এক্সাম্পল লাঞ্চ টেবিলে আমরা এই ভেরিয়েবলটার মধ্যে আসলে যখন আমরা একটা এই ডাটা ফ্রেম তৈরি করলাম, সো ডিএফ কি কি কলাম আছে আমরা দেখতে পারি। কল নেমস অফ ডিএফ, এটার মধ্যে দেখা যাচ্ছে ডেট আছে, ডে আছে, লাঞ্চ মেইন এন্ড ডিনার মেইন, দিস আর দ্য কলামস, এবং আমরা ভিজুয়ালিও দেখলাম এই কলামগুলো আছে। তাহলে আমাদের এই অনলি লাঞ্চ আইটেম যদি আমরা নিতে চাই একটা ভেরিয়েবলের মধ্যে, সেক্ষেত্রে আমাদের এই ডলার সাইন দিয়ে উই ক্যান অ্যাক্সেস দ্য ইন্ডিভিজুয়াল ফিল্ড অফ দ্য ডাটা ফ্রেম। সেটাই আমরা করছি, লাঞ্চ টেবিলে ডাটা ফ্রেমটাকে নিয়ে নিচ্ছি। So lunch table, and if I print the lunch table, if I view lunch table, okay, variable burger, these are the unique items and frequency. So burger 40 times,
বাটার চিকেন এন্ড নান 36 টাইম, ফ্রাইড রাইস 34 টাইমস, এইভাবে বিভিন্ন এলো ফ্রিকোয়েন্সি। তাহলে ইউনিক আইটেম ছিল লাঞ্চে এতগুলো এবং তার ফ্রিকোয়েন্সি। এটা কিভাবে পেলাম? টেবিল ফাংশন ব্যবহার করার ফলে। টেবিল দিয়ে আমরা টোটাল যদি আমি এটা প্রিন্ট করতাম, অল দ্য ভ্যালুজ আমাকে দেখাইতো, ঠিক আছে, অল ভ্যালুজ। এখন আমি এগুলো একটা কাউন্ট চাচ্ছি যে 365 ডেতে তুমি লাঞ্চে যা যা ইনটেক নিছো সেইগুলার একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দাও। সো ইফ আই ডু দিস টেবল, ইট উইল গিভ মি দ্য টেবল বার্গার 40, 60 এইভাবে। এবং এটা আমি সেভিং এট এ ভেরিয়েবল কল লাঞ্চ টেবল। সো আমার লাঞ্চ টেবল ভেরিয়েবলে প্রত্যেকটা আইটেমের সাথে তার ফ্রিকোয়েন্সিটা অ্যাড হয়ে যাচ্ছে এবং এটা আমি একটা ডাটা ফ্রেমে রেখে দিচ্ছি। এটাকে আমি একটা ডাটা ফ্রেমে তৈরি করে যাচ্ছি। আমি যদি একটা প্লটও করতে চাই, আই ক্যান ডু এ প্লট, বার প্লট যদি দিই, যে বার প্লটে আমি দেখতে পারবো যে আসলে ফ্রিকোয়েন্সি কেমন। মোস্টলি একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, মোস্টলি দেখা যাচ্ছে এভরিথিং হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ ইটিং। সো এই যে বিভিন্ন, কারণ খুব বেশি কোনোটা বেশি খুব বেশি না, মোটামুটি সবকিছুই দেখা যাচ্ছে হারমোনিয়াসলি যাচ্ছে। এটা আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন না। দিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, ইটস এ ইউনিফর্ম লাইক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, লাঞ্চ আইটেম, ইউনিক লাঞ্চ আইটেম কি কি আছে যদি আমি দেখতে চাই? ইউনিক সে লাঞ্চ আইটেম আসলে ওটা তখন আমরা ভেরিয়েবল দেখতেছি, দিস আর দ্য ইউনিক আইটেমস। দেয়ার আর হাউ মেনি? 7 ইউনিক আইটেমস ইন দ্য লাঞ্চ টেবিলে। নাও প্রবাবিলিটি ক্যালকুলেট কিভাবে করতে পারি? আমার ফাংশন হলো প্রবাবিলিটি অফ লাঞ্চ আইটেম এন্ড ডে। ইন দিস ফাংশন আমি একটা কাস্টম ফাংশন তৈরি করলাম। সেই ফাংশনের মধ্যে প্যারামিটার হচ্ছে কোন দিনের খাবার খেতে চাচ্ছ আর কি ডে মেইন ডিশ। বিকজ আই হ্যাভ দিস মেনি মেইন ডিশ, আমার তাহলে কি করতে হবে? প্রত্যেকটা মেইন ডিশের প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। আমি জানি যে আমি গত 365 দিনে ইউনিকলি 7 রকম আইটেম আমি খাইছি, বা 7 রকম আইটেম সামবডি হ্যাজ অলরেডি কনজিউম। ওকে, এই 7টা আইটেমের মধ্যে প্রত্যেকটা আইটেমের প্রবাবিলিটি আমাকে তখন ক্যালকুলেট করতে হবে একটা থ্রু এ লুপিং, রাইট? If I want to calculate the probability of noodles, what is the probability of sandwich, what is the probability of blah blah blah, I have to get each and individual item's probability and then find the maximum probability of those items, and that should be the like a candidate, and that is actually doing here. So এই ফাংশনের মধ্যে আমার লাঞ্চ ইভেন্ট গুলা, অল লাঞ্চ ইভেন্ট গুলো আমি নিয়ে নিচ্ছি, অর্থাৎ পজিটিভ লাঞ্চ ইভেন্ট কি কি আছে সেটা হলো এই দিনে যে প্রত্যেকটা যে দিনটা আমি পাস করছি সানডেতে আর লাঞ্চ আইটেমে মেইন ডিশ, প্রত্যেকটা মেইন ডিশ কি কি, এই যে একটা লুপ প্রথমে এখানে লুপ তৈরি করা হচ্ছে ফর আইটেম ইন লাঞ্চ আইটেমস। আমার লাঞ্চ আইটেমের মধ্যে কি কি আছে? লাঞ্চ আইটেমের মধ্যে আমার এই ভ্যালুগুলো আছে আমি যেটা প্রিন্ট করলাম। ওকে, সো ফর ইচ লাঞ্চ আইটেম এর জন্য আমি প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করে একটা ভেক্টরে রাখতেছি। সো প্রবাবিলিটিজ অফ দ্য আইটেম মধ্যে ফাংশনটাকে কল করছি, দিস ফাংশন ইজ দিস ওয়ান। সেই ফাংশনের মধ্যে আমি প্যারামিটার হিসাবে প্রথমে আইটেম হিসাবে পাঠাচ্ছি নুডলস এন্ড সানডে। সো সানডে ইজ দ্য উইকডে, এই ক্ষেত্রে উইকডেতে সানডে হয়ে যাচ্ছে এবং ডাটা থেকে আমাদের ওই টোটাল পুরো ডাটা ফ্রেম থেকে সানডে ডাটাটা কি আছে এবং যে ডাটাটা হলো নুডলস, সেরকম টোটাল কতগুলো ইভেন্ট আছে সেইগুলো আমাকে দাও। সেই টোটাল ইভেন্টটা আমি পাইলাম। এরপরে টোটাল নাম্বার অফ টোটাল ইভেন্ট কত? 365, because there are 365 rows. So if I type n row of total data, total evidence কয়টা? 35। আর এই ক্ষেত্রে আমি যদি একটা প্রিন্ট আউট কমান্ডটা ওপেন রাখি, দেন and if I print out here, এখানে প্রিন্ট, এখানে আমি যদি উইকডে print main dish. Okay, now if I run this function, then I will be seeing like a lot of items printed for each item probability. Okay, and then I also print the probability. এটাও আমি আবার প্রিন্ট করি, instead of returning it আমি just prob একটা নতুন ভেরিয়েবল রাখি, prob equals to this one, and I return the prob instead of returning this one, prob. সো যেটা করছি, অর্থাৎ প্রত্যেকটা আইটেমের জন্য সানডেতে এই আইটেমটার প্রবাবিলিটি কত গিভেন দি অল দ্য এভিডেন্স প্রেজেন্ট ইন দ্য ডেটা, সেটা ক্যালকুলেট করছি। তো ফাংশনটা আমি লিখলাম। নাও ফাংশনটাকে আমি কল করব, প্রবাবিলিটি লিস্ট ইজ নাথিং, এমটি করে রাখলাম একটা লিস্ট। এই লিস্টের মধ্যে আমরা আইটেম অ্যাড করছি থ্রু এ লুপ। লুপটা হলো প্রত্যেকটা আইটেমের সাথে। এখন আমরা যদি প্রিন্ট আউটটা দেখি, প্রথমে যাচ্ছে হলো সানডে নুডলস। ঠিক আছে, সানডে নুডলস এর ক্ষেত্রে
লাঞ্চ ইভেন্ট হলো এগুলো। সানডে নুডলস এর ক্ষেত্রে লাঞ্চ ইভেন্ট হলো এই যে অল নুডলস কয়টা 1 2 3 4 5 6 লাঞ্চ ইভেন্ট পাওয়া গেছে। আর এর ক্ষেত্রে স্যান্ডউইচের ক্ষেত্রে 1 2 3 4 5 সানডে স্যান্ডউইচ হলো 1 2 3 4 5 5টা। সানডেতে স্মোক স্যামন 2বার, সানডেতে সাবওয়ে রোল 4, দেন সানডেতে কেবাব র্যাপ is like 8 times, সানডেতে বার্গার 3 times, সানডেতে butter chicken and naan is like a 10 times. Likewise, you can see every time you get the number of items and then you know the number of the number of like this one total items. Okay, then probability. Oh, so probability is actually this divided by this. Okay, আমি প্রিন্ট প্রবাবিলিটিটা করি নাই, so আমি এখানে প্রবাবিলিটিটা প্রিন্ট করি সাথে সাথে before I return print prob, so that I can see the probability as well when I am printing this. Then আবার এটাকে রান করাই। সো প্রত্যেকটার ক্ষেত্রে সানডেতে গ্রিক সালাদ খাওয়ার প্রবাবিলিটি ইজ 0.008, বাট আই থিঙ্ক বেশি এভিডেন্স দেখলাম কোথায়, বাটার চিকেনের প্রবাবিলিটি একটু বেশি 0.02% চান্স। দেন অনেক কম বার্গারের, সে দিস ইজ অলসো 2% চান্স দেখা যাচ্ছে। কাবাব র্যাপ ইজ 2 points লাইক দিস। ওকে, সো আমরা এইভাবে প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করছি। Now next challenge is out of those probabilities in the list, what is the maximum probability? সেটা আমরা হলো লিস্ট থেকে প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি কালেক্ট করছি। ম্যাক্সিমাম প্রবাবিলিটি আমরা লিস্ট থেকে পাইলাম, এরপরে হুইচ ফাংশন ব্যবহার করে আমরা জানতেছি কোন ইন্ডেক্সে কত আইটেম, এবং ফাইনালি সেইটা প্রিন্ট আউট করে দিচ্ছি। দেখা যাচ্ছে যে বাটার চিকেন এন্ড নান এইটাই হলো হাইয়েস্ট প্রবাবিলিটি ইন দিস, এন্ড লেটস চেক ওয়েদার বাটার চিকেন এন্ড নান ইজ দ্য হাইয়েস্ট প্রবাবিলিটি কিনা। হ্যাঁ, এটার প্রবাবিলিটি সবচেয়ে বেশি 0.273, আর অন্যগুলো একটু কম 0.271, so এটাই this is the winner 0.273, so which is true. So I'm just leaving the code to you. I have to move fast now. আশা করি আপনারা বুঝতে পারবেন, কারণ it's nothing, I am just calculating the same probability calculation I have made above, but I use the function to calculate the probability in the same way, like a total number of positive events given by total number of events, and I'm reading the data from a data frame which is saved in a file. So same thing, like you can read a file, and then I read the file and particularly got the data. Now good thing is about function, instead of Sunday I want to see what is the probability of eating something on Monday. It could be a different probability, so I can run it and see what is the probability. Monday probability of eating lunch time noodles, okay, but Sunday was different. Said what is the probability of something eating on Tuesday, because it could be a different probability or different items. You can see that, and this is how we so these are the equal probability. So these are the equal probability. Everything has same number of probabilities. Smoked salmon, kebab wrap, or burger, or butter chicken or naan. So Tuesday has a lot of candidates, so you have to randomly choose. What about Wednesday? Then sushi. Oh, probably I didn't run this. Probably as of Tuesday, should be many items. Yeah, so Tuesday I have a lot of items, but Wednesday I have only one item to choose according to the evidence I have in this. So it is the same calculation. First, get the total number of positive events in this case. I just comment here, total number of favorable event, okay, and this is the NDEF is the total events, total favorite divided by total events, okay, this is the formula.
probability. So total favorable events is this one, number of events, n row. N row gives you the total number of events in this row, and n row of the total data frame. This is how we get the total number. So n row is the function n row to get the number of rows in a table. Okay, n row, number of rows and columns. Let's move. Okay, sample statistics. How we can take a random sample from a distribution. So in this case, the function is called R binom. So random binomial distribution is a function in R. From there, we want to take like 10 samples with a probability of 5. And that is actually a random, like a random number generator. I want to generate randomly 10, draw 10 samples out of like 1,000 samples with a probability of 10 and give me those numbers. So if I do this, my function is R binom. So R binom is the function. You can read about R binom, which can give you the binomial distribution, and given that specific probability, we can get a sample. So if you see what are my sample data look like, these are my sample data. Okay. So these are you are getting 10 random variables. So there are 10 unique variables in this case, but you are getting 1,000 samples, okay, out of it, which has a probability of this. Okay, so you can see, if you say the table, you can see there are 10 variables, 10 random variables, each has a different probability distribution. Like you see, variable 0 has 1, 1 has appeared 9 times, 2 has appeared 55 times, 3 has like this. So that are the variables. And then you can prove a histogram. You can see the histogram, and it's a look like a normal distribution. So that means this binomial distribution has drawn their sample from a normal distribution. I can see most of the numbers are concentrating in the central limit theory wise. So this is an example of sample statistics. So we'll talk about the normal distribution. And in this case, we'll take the car data as an example. Okay, we have already a car data in R, which is this data set. Let's have a look in this data. What is that car data look like? So car data is having 32 observations. These are 32 data, and it has these many columns. So these are the name of the car, Mazda, then Datsun. These are the name of the car, and a specific car has a specific mileage, cylinder. They are the display on the odometer, then different variables. Okay. And we want to check specific items based on our need. So this is our data set given. Okay, we have not created data set. R has provided data set or for us for understanding, for doing some basic statistical thing. So if we try to do a histogram, which is like this, we will see this histogram is this. Okay, and we want to see, is it like a, okay, what is the histogram is doing in this case. So I'm just we'll be talking about the visualization in other separate session, but let's try to get an early understanding of some kind of visualization, because we need to check whether data is normal, that kind of things. We will require some kind of basic visualizations. So histogram is one of them. Histogram, what it is taking as an input. So hist is the function you should remember to create a histogram, which is actually creating a frequency diagram. Okay, to plot the frequency of the data points, we need to create a histogram, and we are passing the mile per hour as our axis. Okay, x-axis is the mile per hour, and then we are breaking the histogram into like a 12 like a segments. So you can see there, are you expecting that whatever data is, put it into 12 breaks, like a 12 bars. You can count 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. There is no data here. That's why it's a blank. So I'm telling it, okay, quantize my data into 12 like a bar, and then plot it like this. So that's why it is plotting like a break is 12. And I'm putting the level, X level, Y level. X level is miles per gallon, which is my MPG. Y level is number of cars that falls under that MPG. That means there are about 2 cars which fall between like a 10 to I think 15, and like this is 15, 10 to probably what is the range? I cannot read it properly, but probably 10 to 12. Within the 10 to 12 range, দুইটা data. Likewise, the different range অনুযায়ী আমাদের ভ্যালু গুলো এখানে ডিসপ্লে করছে। Then main is this is the main caption, and then
the color is call is for color is green. I want to put it green and show the frequency is true. That means I'm showing the frequency. So that is the histogram. Simple. It is nothing fancy, no special package, just out of box histogram will create a frequency diagram. But we want to see the density plot as well. So a histogram, we have print a histogram like this. Oh, if we don't, this is another way of displaying histogram. So I'm giving you, instead of frequency, I am okay, show me the probability. So if I say probability true, then the probability wise, it will show the probability of falling that data into that probability range. So it is a probability density function. Okay, it's a probability histogram. It's not a frequency histogram now. So you can probably create a frequency histogram, or you can say probability histogram, just pass the parameter as probability true. Okay, so this is the difference of plotting or taking data in different way. And you can say the limit. Xlim is the number of limits. So I want to put the limit from 10 to 40, although we don't have any data, but you can X futures put Y limit to, because I don't have to. So if it's 15, then you will get a more better histogram. You can see like this. And if you say no, it's still, if you say I want to give point 1, 2, you can do that, and then you will say more longer graph. Okay, so this is the limit. And if you want to add a line to this, we can add a, like how the line is traversing in the density wise, we can put a line density curve. Okay, this is a density curve. What is the density distribution is showing a curve. But I want to see whether it's a normal distribution or not. Show me the normal distribution line of this data, given that my mean is the mean of this of the measure, in this case the mile per hour, and the standard deviation is the same standard deviation. Okay, and I want to show what is that distribution look like. You can see that's, and put it in the blue color. So look, this is actually kind of a normal distribution. So looking into this, we have all this is skewed to the left, but this is actually peaking here. So most of the data are in this and if I want to put the mean line, we can put a mean line. This is actually our mean lies here, nearly 20. So our average mile per hour is setting here, and it's a Gaussian distribution. Okay, so this is how we are plotting a normal distribution from a sample data. So we got a data, we loaded data, and we picked one of the variables called MPG, mile per hour, but we could take a different measure. For example, if you want to take a disp, you could also take the disp variable and do the same. Okay, so I just took MPG here and plotted the frequency diagram like this. This is the frequency diagram, and this is the density plot. I just tailored the different scale of the density plot. Then I put the normal distribution, given the normal distribution should have a mean, which is exactly the mean of the value, and the standard deviation should be the standard deviation of the measure, in this case mile per hour, and now plot the curve. So same way we got the curve. So this is a normal distribution curve of this data set. Okay, now since I have got the আমরা কি জাস্ট 10 মিনিটস এর একটা ব্রেক নিতে পারি? if you okay, 10 minutes break. So 11:40 to আমরা 11:50 তে ফেরত আসছি। জি, thank you. Okay, see you after 10 minutes then.